সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো। একই সঙ্গে আমাদের পার্বত্য এলাকায় যে অশান্ত পরিবেশ বিরাজ করেছিল, যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, সে বিষয়ে আমরা কথা বলবো। একই সঙ্গে উপজেলা নির্বাচন, যেটি আসন্ন উপজেলা নির্বাচন সামনে বেশ কয়েক ধাপে হবে, সে বিষয়ে আমরা কথা বলতে চাই। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে 4 জন অতিথি উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। এরপর রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য। আমার বাদিকে রয়েছেন ইমেরিটাস এডিটর নাইমুল ইসলাম খান। এরপর রয়েছেন ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপ। আপনার 4 জনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আবু রুশদ আপনাকে দিয়ে। এমনিতেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, ওদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা দীর্ঘদিন আমরা দেখছি, এর প্রভাব আমাদের উপর পড়েছে। সিরিয়ায় যে দূতাবাসে হামলা হলো, তার প্রতিক্রিয়া আমরা দেখলাম ইসরায়েলে হামলা করেছে ইরান, সরাসরি হামলা। মধ্যপ্রাচ্যর যে পরিস্থিতি, এটা কতটা উত্তপ্ত আপনি মনে করেন? এই জিনিসটা যে ইরান যে হামলা করলো, এটা শুরু তো করেছে ইসরায়েল। মানে আরেকটা দেশের কনসুলেটে যদি আপনি হামলা করেন, মানে তার সার্বভৌমত্বের উপরে আপনি হামলা করেন, তো তারপরে জিনিসটা তো তারপরে ইরানকে রেস্ট্রেন করার অনেকেই চেষ্টা করেছে, কিন্তু ইরান সেখানে হামলা করেছে। মানে আজ পর্যন্ত মানে বলতে গেলে যে ইসরায়েলের উপরে এরকম এত দূর থেকে সরাসরি মিসাইল দিয়ে কেউ তো আর হামলা করেনি। আগে 73 সালে 67 সালে যে যুদ্ধগুলো হয়েছে, সেগুলো মিশর এবং সিরিয়া মানে গ্রাউন্ড অ্যাটাক করেছিল, যেহেতু সীমান্ত আছে। এখন এটার প্রতিক্রিয়া তো হবেই, এটার প্রতিক্রিয়া থেকে বেরোতে পারা যাবে না। তবে একটা জিনিস সিগনিফিক্যান্ট, যে এবারের এই হামলাটার সময় যদিও এটা নিয়ে অনেকে বোস্ট করছে, এটাকে মানে বলছে যে এটা একটা মানে ইসরায়েলকে থমকে দিয়েছে বা অনেক ক্ষতি হয়েছে, এরকম কিছু বলছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা কি দাঁড়িয়েছে আপনি দেখেন যে মধ্যপ্রাচ্যের কোনো দেশ তারা ইরানের পাশে দাঁড়ায়নি, বা এই হামলাটাকে তারা কেউ সমর্থন করেনি। বা তুর্কি, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোনো মুসলমান দেশ বা পৃথিবীর কেউই হামলাটাকে সমর্থন করেনি। তো জিনিসটা হচ্ছে ট্যাকটিক্যাল পর্যায়ে গেছে, এটা সামরিক পর্যায়ে শুরু ছিল। এখন কোনো জায়গায় জয়লাভ করতে গেলে বা ওটার ফল ভোগ করতে গেলে রাজনৈতিক, কূটনৈতিক দুটো জিনিসও সাথে থাকতে হয়। কিন্তু এখানে কিন্তু দেখা গেছে যে এই হামলাটা হওয়ার 3 দিন আগে থেকে সৌদি ইন্টেলিজেন্স এবং আরব আমিরাতের ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা, তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এমনকি ইসরায়েলকেও তারা পরিপূর্ণ তথ্যগুলো দিয়েছে যে ইরান এই জিনিসগুলো করতে পারে। কেন করতে পারে? ইরান ওই এয়ার স্পেসের ব্যাপারে এদেরকে কিছু সতর্কতা জারি করেছিল এই দেশগুলোকে। তখন থেকে এদের গোয়েন্দা সংস্থাগুলো সেটার উপরে নজর রাখা শুরু করে, এবং ইরান যে মিসাইলগুলো ছোড়ে বা ড্রোনগুলো ছোড়ে, সেগুলোকে র্যাডার ট্রেকিং করে, সেগুলোকে পুরো সার্ভেল করে তার ইলেকট্রনিক ডাটা এগুলোও সরবরাহ করেছে কিন্তু ইসরায়েলকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে, ব্রিটিশ বাহিনীকে, সৌদি আরব, সৌদি ইন্টেলিজেন্স, আরব আমিরাতের ইন্টেলিজেন্স এবং কিছুটা ক্ষেত্রে জর্ডানিয়ান ইন্টেলিজেন্স। জর্ডান তাদের আকাশ সীমার উপর দিয়ে ইসরায়েল মানে ইরানের মিসাইল যাবে এটা যাতে না যায়, সেজন্য মার্কিন বাহিনীকে তাদের আপনার বিমানবন্দর, বিমান ক্ষেত্রগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছিল। এখন এখান থেকে আমরা দুটো জিনিস দেখতে পারি। একটা হচ্ছে টেকনিক্যাল জিনিসগুলো, যে বর্তমান বিশ্বে যে যুদ্ধগুলো চলে, আমি আবেগের বাইরে কথা বলছি, আমি অন্য জিনিস বলছি, জজবা বা আবেগের বাইরে। জিনিসটা হচ্ছে যে আপনি ব্যালিস্টিক মিসাইল মারলেন, সেটা যেতে পারে ইসরায়েল পর্যন্ত যেতে পারে বা তারও দূরে যেতে পারে। তারপরে ধরেন আপনি ক্রুজ মিসাইল হচ্ছে আরও হায়ার টেকনোলজি, একদম পিন পয়েন্ট গিয়ে আপনাকে টার্গেট করবে না, আপনি এটাকে কন্ট্রোলও করতে পারেন যে কোন জায়গায় গিয়ে এটা করবে, এটা রাডারও ফাঁকি দিতে পারে অনেক ক্ষেত্রে। তো এগুলো আগে একটা ধারণা ছিল যে এগুলো যাদের কাছে থাকবে তারা মনে হয় অজেয় থাকবে এবং এগুলো দিয়ে ভালোভাবে হামলা করা যাবে, কিন্তু টেকনোলজির কাছে কিন্তু এগুলো দেখা যাচ্ছে এগুলো পড়ে যাচ্ছে। যে যতগুলো মিসাইল বা ড্রোন মেরেছিল তার প্রায় 90% বেশি কিন্তু ফেলে দিয়েছে, ইসরায়েলের আকাশই ঢুকতে পারেনি। এটাকেও ধর্তব্যে নিতে হবে। এবং যেই কটা পড়েছে, ধরেন এর মধ্যে যদি 50টাও পড়তো তো একটা বিগ এফেক্ট হতো, কিন্তু সেটা পড়েনি। আর যে নতুন টেকনোলজি পৃথিবীতে আসছে, অ্যান্টি মিসাইল সিস্টেম, এটা প্যাট্রিয়ট বলেন, আয়রন ডোম বলেন বা অন্যান্য জিনিস আমেরিকানদের কাছে আছে, আমরা তো জানিও না এগুলো কি। ওদের F-35 যে স্টিল বিমানগুলো আছে সেগুলোতে কি আছে আমরা জানি না। তারা এগুলোকে উড়িয়েছে, একদম উড়িয়ে টার্গেট করে করে প্রতিটা ড্রোনকে তারা ফেলে দিয়েছে, ব্যালিস্টিক মিসাইলগুলোকে টার্গেট করেছে, ফেলে দিয়েছে। তার মানে আপনার যদি ব্যালিস্টিক মিসাইল থাকেও, সে ফর যে পাকিস্তানের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে, সেটা ইসরায়েলকে আঘাত আনতে পারে। এটা হয়তো কাজ নাও করতে পারে, কার্যকর ভূমিকা নাও পালন করতে পারে। এখন যেটা পরবর্তী ধাপে আসবে, ইসরায়েল রিটালিয়েট করবে। আমেরিকার সাথে নেই, ইউরোপও এটার সাথে নেই, বলছে আমরা এই রিটালিয়েশনের সাথে থাকবো না।
কিন্তু যদি রিটেলিয়েট করে, ইরানের পাশে কে থাকবে? ইসরায়েলের পাশে তো আমেরিকা ছিল, ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল এবং জর্ডানও ছিল। ইরানের পাশে তো একটা মুসলিম দেশও থাকবে না। রাশিয়া বলেছে যে আমরা ব্যবস্থা নেব, কিন্তু রাশিয়ার সেই অবস্থাটা এখন নেই যে রাশিয়া এসে এখানে সেই ঝুঁকির মধ্যে আবার পড়বে এত দূরে এসে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইরানকে এটা নিজে ফাইট করতে হবে। তবে একটা জিনিস হয়েছে এই আক্রমণটাতে, ইসরায়েলের যে একটা মানে একটা অবয়ব, একটা জিনিস আমরা সারা জীবন শুনে আসছি, ইসরায়েল অজেয় বা ইসরায়েলকে কেউ আঘাত করতে পারে না, ইসরায়েলকে কেউ ছুতে পারবে না, সেই মিথটা মানে মোটামুটি ধ্বংস হয়েছে। এবার হামাসের সাথে যুদ্ধও ধ্বংস হয়েছে। আপনার 6 মাসের উপরে যুদ্ধ চলছে, কিন্তু এখন পর্যন্ত যুদ্ধবন্দির ইস্যুটাই ইসরায়েল সমাধান করতে পারেনি। তারা শুধু নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে, নারী শিশুকে হত্যা করছে। কিন্তু আপনি যে আপনার কাউন্টার ইনসার্জেন্সি বলেন বা টেরোরিজমের বিরুদ্ধে যে যুদ্ধ বলেন, সেটাতে কিন্তু তারা সফল হতে পারেনি। তার মানে তার আর্মি বা সেনাবাহিনী কিন্তু অজেয় না। এবং এই হামলাটার পরে তাকে কিন্তু প্যানিকড অবস্থায় দেখা গেছে। ইসরায়েল ইজ ইন প্যানিক। কিন্তু এই প্যানিকটা কেন? যে এইবারই প্রথম যে বিশ্ব জনমত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, সমস্ত জায়গায় এই ইসরায়েলের বর্বরতা দেখে এই প্রথমবারের মতো ইহুদিরা পর্যন্ত আপনার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে মানে ক্ষিপ্ততা প্রকাশ করেছে। আর নেতানিয়াহুর ওপাশে যে জনপ্রিয়তা, সেটাও অনেক কমেছে। কারণ এই প্রেক্ষিতে আর এটা ইসরায়েল যদি আবার ইরানকে একটা অ্যাটাক করে, তাহলে তাকে বিমান দিয়ে অ্যাটাক করতে হবে, এবং তার কাছে সফিস্টিকেটেড বিমান আছে, F-35 আছে। F-35 আসলে ইরানের ঠেকানোর মতো যে এন্টি মিসাইল সিস্টেম বা মানে এন্টি এয়ারক্রাফট সিস্টেম, বিমানবন্দী যে ব্যবস্থা আছে, এগুলো হচ্ছে রাশিয়ান বা চীনের কিছু। এগুলো ওরকম কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে মনে হয় না। কারণ সিরিয়াতেও রাশিয়ানরা আছে, রাশিয়ান সেনাবাহিনী আছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে। সেখানে কিন্তু অনায়াসে ইসরায়েলিরা F-35 বিমান নিয়ে ঢুকছে এবং যেখানে খুশি, এমনকি দামাস্কাস বিমানবন্দরে আঘাত করছে। সুতরাং জিনিসগুলো অনেক ট্রিকি। এগুলোতে আসলে যতক্ষণ পর্যন্ত না কূটনীতি এবং রাজনীতিকে একসাথে নিয়ে সবাই যেতে না পারবে এবং আইসোলেট করতে না পারবে, ইসরায়েলকে কাজ হবে না। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, জাতিসংঘেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নিষেধ করছে এই মুহূর্তে ইসরায়েলকে যুদ্ধে জড়াতে। সেক্ষেত্রে কি ইসরায়েল যুদ্ধে জড়াবে কিনা, মানে যেটি আবুরুস শেষ করলে সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই। দেখুন, ইসরায়েল অনেক সময় রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে যায়। দে আর ডাউন টু আর্থ, ড্যাম স্মার্ট নেশন, অ্যান্ড IDF আমি বলবো স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি নিয়ে কাজ করে। কাসিম সোলাইমানি, যাকে আমেরিকানরা বধ করলো, তার যে ওয়ার স্ট্র্যাটেজি, প্রক্সি হাজির করা, হুতি, হামাস, হিজবুল্লাহ, এই কায়দাটা ইসরায়েল এবার প্রয়োগ করবে। ওয়েস্টার্ন বেলুচিস্তানের জাহিদানে যে ইনসার্জেন্টরা আছে তাদের অ্যাক্টিভেট করে দেবে, কুর্দি যে অ্যাক্টিভিস্টরা আছে তাদের অ্যাক্টিভেট করবে, মুজাহিদিন তুদের সিম্প্যাথাইজার যারা, এবং সেই সঙ্গে IS, এই প্রক্সিগুলোকে ইসরায়েল কিন্তু এখন নার্চার করবে। আর ওরা সিলেক্টিভ কালিং যে স্ট্র্যাটেজি, ধরেন বোঝার সুবিধাতে বলছি, 100 জন যদি নিউক্লিয়ার সায়েন্টিস্ট থাকে, তার মধ্যে অলরেডি 40 জনকে তারা নিকেশ করে দিয়েছে 1 by 1। কেউ হয়তো দেখা গেল বাসা থেকে অফিসে যাচ্ছে, প্রতিমধ্যে গাড়ি বোমা বিস্ফোরণে মারা গেল। কেউ গাড়ির মধ্যে যে বিষাক্ত গ্যাস, সেটা দিয়ে শ্বাসরোধ করে তাদের মেরে ফেলা হলো। এই কায়দায় অলরেডি মানে 40% গন। এখন যেটা বলা হয় যে 12 দিন লাগবে ইরানের আণবিক শক্তি সম্পন্ন হতে, বোমা বানাতে। সব ইনস্টলেশনগুলো কোনোটাই হয়তো টাচ করলো না ইসরায়েল, কিন্তু ওটা অপারেট করার কোনো লোক যদি না থাকে, তা আপনি দিয়ে কী করবেন? মানে ইসরায়েলের স্টাইলটা হচ্ছে এই টাইপ। আমি এনটিভি এয়ারপোর্টে যে মিউজিয়ামটা তৈরি হয়েছে, ওটা দেখেছি একবার প্রত্যক্ষভাবে। ইদি আমিনকে কীভাবে করায়ত্ত এবং বশীভূত করে ফেললো যে বাধ্য হয়ে প্রাণ ভয়ে তার সতিনেক আত্মীয় স্বজন সহ সৌদি আরবে রেস্ট অফ দ্য লাইফ তার কাটাতে হয়েছে এনটিভি যে ইসরায়েলি যে মিশনটা। তো একই রকমভাবে ইসরায়েল যদি চায়, তারা কাহুটাতেও অ্যাটাক করতে পারে, এবং প্রায় গেম প্ল্যান রেডিও হয়ে গিয়েছিল পাকিস্তানের যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সেটা ধ্বংস করার জন্য। তো তারা সেই লাইনে ইন্ডিয়ার অ্যাডভাইসের দিকে যায়নি। তারা চিন্তা করে যে পাকিস্তানটা কি টেক ওভার করে ফেলতে। স্যার জেমস গোল্ডস্মিথ, জামাইমার বাবা, কন্যা সম্প্রদান করে দিলেন আপনার ইমরান খানকে। সবাই কিন্তু জানে যে ইমরান খান হচ্ছে অ্যান্টি আমেরিকান, বেসিক্যালি হি ইজ প্রো ইসরায়েলি জেন্টলম্যান, ওদের জামাই। এবং
প্রায় দ্বার প্রান্তে চলে গিয়েছিল সে কিন্তু ক্যাপ পরানোর। আর কিছুদিন থাকলে পাকিস্তান মিলিটারি এস্টাবলিশমেন্ট এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করেনি, সেই জন্যই তারা কিন্তু হিটব্যাক করেছে। পপুলারলি আমরা জানি যে পাকিস্তান আর্মি প্রো আমেরিকান, বাট এখানে কাজটা করেছে উল্টোটা, যেহেতু ইমরান ইসরায়েলের বসানো লোক। ধন্যবাদ। জি, ডক্টর জাহিদুর রহমান, এই বিষয়ে আলোচনা, মানে আমরা দেখছি যে ফিলিস্তিনের গাজায় হামলা হচ্ছে দীর্ঘদিন ধরে, মুসলমানরা নির্যাতিত। তো পক্ষ যদি দুটা বলি, একদিকে মার্কিন সহ পশ্চিমারা, অন্যদিকে চীন এবং রাশিয়া, এই অবস্থায় যদি হামলা হয় বা এই পরিস্থিতি আরও অব্যাহত থাকে, মেরুকরণটা আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথাটা হচ্ছে ইসরায়েল রিটালিয়েট করবে কিনা, এই প্রশ্নটা এখন খুবই আলোচনা হচ্ছে। সেটা হলে একটা ডিরেক্ট কনফ্রন্টেশন দুই দেশের, এবং দুই দেশের যদি একটা অল আউট কনফ্রন্টেশন আছে, তাদের বর্ডার নেই, তারপরে পরস্পরকে অ্যাটাক করার মতো অস্ত্র তাদের আছে। এবং ইরানের অ্যাটাক নিয়ে একটা কথা একটু বলে রাখা ভালো, ইরান যে অ্যাটাকটা করেছে এটা অত্যন্ত মেজার্ড, এবং ইরান কোনোভাবেই চায় নাই যথেষ্ট ক্ষয়ক্ষতি ইসরায়েলের হোক, এটা বোঝা যায়। কাসেম সোলাইমানির কথা আসলো, কাসেম সোলাইমানিকে যখন আমেরিকা হত্যা করলো তখন ইরান কিন্তু এরকম একটা মেজার্ড অ্যাটাক করেছিল ইরাকের একটা মিলিটারি বেসে। মানে ইরান একটা রিজিওনাল পাওয়ার, আপনি কাসেম সোলাইমানিকে হত্যা করছেন যিনি মানে কুদস ফোর্স, এটা একটু বোঝা দরকার আছে। ইরানের যে IRGC আছে, যে সবচেয়ে এলিট ফোর্সটা, তার কুদস বাহিনীটা হচ্ছে বাইরে অপারেট করে। সো এই কুদস বাহিনীর প্রতি কিন্তু ইসরায়েল, আমেরিকা, যারা মিডল ইস্টে বিভিন্ন জায়গায় মেডলিং করছে, তাদের ক্ষোভ আছে। সুতরাং কাসেম সোলাইমানিকে যখন হত্যা করা হয়েছে, উনি চিফ ছিলেন ওটার, এবং এবারও কিন্তু সিরিয়ার কনসুলেটে দুজন ব্রিগেডিয়ার জেনারেল আছে এই কুদস ফোর্সেরই। সুতরাং রিটালিয়েট করতে হতো, এবং ইরান এমনভাবে রিটালিয়েট করতে চায় নাই যেটা যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি তৈরি করবে ইসরায়েলের। কারণ ইসরায়েলকে ক্ষয়ক্ষতি করা সহজ পথটা বলি, ধরুন ইসরায়েলের দুইটা অসাধারণ মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, আয়রন ডোম আছে, অ্যারো আছে, খুবই স্টেট অফ দ্য আর্ট, কোনো সন্দেহ নাই। ইভেন বলা হয় যে আমেরিকার, আমরা ওই যে প্যাট্রিয়টের কথা আসলো, বা রাশিয়ার যে S-400 বলো, তার চাইতেও মোর ক্যাপেবল বলা হয়। কিন্তু আপনি হবেন কি জানেন, সিস্টেম ওভারওয়েলম করা যায়। একটা তথ্য দিই, হেজবুল্লাহর কাছে কমপক্ষে 1.5 লক্ষ রকেট আছে রেডি এখন। হামাসের দিন কেন এত ক্ষয়ক্ষতি হলো? বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার সিস্টেম হাইলি সাকসেসফুল ছিল, 90-95% আপনি ইন্টারসেপ্ট করতে পেরেছেন, কিন্তু আপনি এত বেশি সস্তা, বলা যে কয়েকশো থেকে কয়েক হাজার ডলারের রকেট আসছে, আপনি লাখ ডলারের রকেট মানে অ্যান্টি যে মানে মিসাইল যে সিস্টেম আছে সেটা দিয়ে পড়ছেন। একটা সময় দেখবেন আপনারা যথেষ্ট পরিমাণ আর পেরে উঠছেন না। সো ইরান যদি এই অ্যাটাকটা করতো 300 দিয়ে না, 30,000 দিয়ে করার ক্যাপাবিলিটি তার আছে। ও নিজের শাহেদ ড্রোন কি রাশাকে দেয় নাই ইউক্রেনকে অ্যাটাক করার জন্য? ও ড্রোনের টেকনোলজিতে এতটাই অ্যাডভান্সড। সো ইরান আসলে চায় নাই, সে তার মুখ রক্ষা চেয়েছে, এটা ট্রু। কিন্তু সমস্যাটা হচ্ছে ইসরায়েল, ডক্টর কলিমুল্লাহ যেটা বলছেন, আমার একটা জায়গায় দ্বিমত আছে, ওর প্রক্সিগুলোকে ইউজ করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে ইসরায়েল তো ইরানকে এবার যুদ্ধে টেনে আনতে চেয়েছে। ধরুন কুদস ফোর্সের প্রতি আপনার ক্ষোভ আছে, আপনি ওখানে কনসুলেট, কিন্তু আপনি কনসুলেটে হামলা করা মানে কি নেতানিয়াহু কি জানে না? খুব ভালোভাবে জানে। আপনার একটা ইসরায়েল কিন্তু এই দায় স্বীকার করেনি, আমি জানি, হ্যাঁ হ্যাঁ জানি, বলেনি যে আমরা করেনি, হ্যাঁ হ্যাঁ অ্যাটাক করেছি, আই নো। কিন্তু এটা এভাবেই নেওয়া হবে সেটাও আমরা বুঝি। কিন্তু আপনি কনসুলেটে হামলা করছেন, ফলে যেটা দাঁড়ালো, আপনি আসলে চেয়েছেন ইরানকে সরাসরি আপনাকে অ্যাটাক করাতে। কেন? ইরানের একটা কমফোর্ট আছে, ইরান একটা কমফোর্ট জোনে থেকে মিডল ইস্টে তার যাবতীয় কাজ করে, তার প্রক্সি দিয়ে। এই হেজবুল্লাহ আছে, এদিকে হুথিরা আছে। আমরা কিছুদিন আগেই জানি যে বাব আল মানদেব স্ট্রেইটে কি করলো তারা, আমাদের গ্লোবাল পুরো ট্রেড ডিসরাপ্টেড হয়ে গেছে। তারপর হামাসকে দিয়ে করলো। ইসরায়েলে আজকে শুধু নেতানিয়াহু না, ইসরায়েলের প্রতিটা প্রধানমন্ত্রীর মাথায় এই কাজটা আসে যে ইরানকে যুদ্ধে নামাতে হবে। এবং ইরানকে যদি একবার যুদ্ধে নামিয়ে ফেলা যায়, একটা অল আউট যুদ্ধে, আমেরিকা যতই বলুক না কেন আমরা তার অফেন্সিভের সাথে নাই, আমেরিকায় কিন্তু শেষ পর্যন্ত তার সাথে আসতে হবে। সুতরাং আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে গাজা ইস্যুতে কিন্তু নেতানিয়াহু খুব চাপে আছে। বাইডেনও সর্বশেষ অত্যন্ত তীব্র চাপ দিয়েছে। এমন দেশের ভেতরে শুধু সেই ইহুদিরা যারা নন জায়নিস্ট তারা না, তার ভোটার যারা একসময় এদেরকে ভোট দিত তারাও তার বিরুদ্ধে। এখন একটা ইলেকশন হলে কিন্তু নেতানিয়াহু জিতবে না। সুতরাং ওর ক্ষমতায় থাকার জন্য এখন অ্যাট এনি কস্ট একটা মেজর অ্যাটাক যদি করাতে পারে তার ক্ষমতায় থাকা যাবে, সেটাই ভয়ের জায়গা। ইরানকে একটা রিটালিয়েট করা এবং উস্কানি আছে নিউক্লিয়ার যেসব স্থাপনা আছে সেখানে অ্যাটাক করা। আমি একজন মানুষকে রেফার করি, আমি অবাক হয়ে শুনছিলাম, জন বোল্টন ইউএনএ আমেরিকার অ্যাম্বাসেডর ছিলেন এবং ট্রাম্পের সময় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। উনি স্পষ্টভাবে বলছেন দিস ইজ দ্য
চান্স যে দিস ইজ দ্য অপরচুনিটি, ইরানের নিউক্লিয়ার যে স্থাপনা আছে এখনই ইসরায়েলের উচিত সেটাকে অ্যাটাক করা। আর ইসরায়েলের সরকার তো আছে, বলা হয় যে ইতিহাসে এত বেশি রাইটিস্ট কোনো গভর্নমেন্ট কোনোদিনও ছিল না। ফলে যে ঘটনাটা দাঁড়ালো, হোক ক্ষয়ক্ষতি হয় নাই, এবং এর মধ্যে একটু সিম্বলিক ভিক্টরি আছে, সেটা হচ্ছে নেভাটিম যে এয়ার বেসে অ্যাটাক হয়েছে, কিছু মিসাইল পড়েছে, এটাই কিন্তু ওদের F-35 এর মূল ঘাঁটি, এবং F-35 এখান থেকেই উড়ে গিয়ে কিন্তু সিরিয়াতে অ্যাটাক করেছিল। সো এক ধরনের মুখ রক্ষারও ব্যাপার আছে। কিন্তু সমস্যা যেটা, নেতানিয়াহুর সময় এখন এই আলাপ তো আছে যে ইরান তার মাটি থেকে ঘোষণা দিয়ে ইসরায়েলের মাটিতে অ্যাটাক করেছে। আপনি সব ইন্টারসেপ্ট করে ফেলেন, তেমন কোনো একজন মাত্র বেদুইন কিশোরী মারা গেছে যে মুসলিম ঘটনাচক্রে, আর সবগুলো কিন্তু, এবং ওই মিসাইলগুলো কিন্তু ইন্টারসেপ্ট করতে যায় নাই। খুব ইন্টারেস্টিং ব্যাপার, ওই অঞ্চলের মানুষজন অভিযোগ করছে যে এখানে মিসাইল ডিফেন্স সিস্টেম রাখাই হয় নাই ঠিক মতো, মানে ওখানে ওরা মুসলিম বেদুইন, ওরা ইসরায়েলের নাগরিক 3 লাখের মতো থাকে, ওখানে প্রচুর রকেট কিন্তু পড়েছে, প্রচুর হলেও মানে আমি তুলনামূলকভাবে বলছি, অনেক বেশি যে তা না। আরেকটা জিনিস একটু বলে রাখি, নেতানিয়াহু এই জায়গার সামনে আছে। আর একটা কথা হলো, ধরুন আপনি ড্রোন পাঠাচ্ছেন 5 ঘন্টা উড়ে আসে, আমাদের মনে আছে না 5 ঘন্টা আগে ইসরায়েল বলছে ওদের কিন্তু জিনিসপত্র আসছে। আপনি ওই যে রুশ ভাই যেটা বললেন, ক্রুজ মিসাইল আছে, ব্যালিস্টিক মিসাইল একটু লেস অ্যাকুরেট হলে অত্যন্ত ফাস্ট চলে আসে। আপনি 5 ঘন্টা সময় দিয়েছেন আসলে ইসরায়েল তুমি ইন্টারসেপ্ট করো যাতে তোমার ক্ষয়ক্ষতি কম হয়, আপনি আগে এগুলো জানানোরও ব্যবস্থা করেছেন। এখন যদি নেতানিয়াহু বিশেষ করে নিউক্লিয়ার বেজে যদি কিছু করে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উপরে যদি কিছু করে, তাহলে খুব ম্যাসিভ সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। জি, নাইমুল ইসলাম খান, একই বিষয়ে প্রশ্ন, এই যে পরিস্থিতি এটা যদি আসলে বাড়ে তাহলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে বাংলাদেশের উপর কোনো প্রভাবের শঙ্কা আছে কিনা? ইলেকশন তো 2টা, ওইদিকে তো বাইডেনেরও তো ইলেকশন, একদম, এবং এখানে নেতানিয়াহুরও চিন্তা ভাবনা। আমি ইন্ডিয়ান ইলেকশনটাকেও আমরা যদিও সরাসরি সম্পর্ক দেখি না, কিন্তু এটার কিন্তু একটা সম্পর্ক আছে শেষ পর্যন্ত। সো আমার মনে হয় এগুলি নেতৃবৃন্দের হিসাব নিকাশটা তারা যার মতো করে, যে ইরানকে এখন অ্যাটাক করতে দেয়া মানে দিলে বাইডেনের সুবিধা হবে না অসুবিধা হবে, নেতানিয়াহু কি অ্যাচিভ করলে তার কি সুবিধা হবে, এগুলি তো একটা ক্যালকুলেশন। সো আমার যেটা মনে হয় যে এই অ্যাটাকটা হবে না, তারা একটু সময় নিবে, এবং এটার আরও সমস্যা হলো, এগুলি তো হিসাব নেই, এগুলি আমার চাইতে বেশি রুশ ভাইরা ওনারা জানেন যে একটা যদি এয়ারক্রাফট আসে অ্যাটাক করলো, কিন্তু এটার রিফুয়েলিংয়ের একটা দরকার হবে অন্তত ফিরে যাওয়ার জন্য, তো সেটা কোথায় হবে, সেটার কিন্তু নিশ্চিত কোনো জায়গা নাই। মানে এই রিফুয়েলিং সৌদি আরব করতে দিবে না, এই রিফুয়েলিং আছে ইসরায়েলের। এখন কথাটা হলো এয়ার টু এয়ার রিফুয়েলিংটা যখনই করার ডিপেন্ডেন্সিটা তৈরি হবে, এটা যদি একটা নিরাপত্তা অন্যের একটা এয়ার স্পেসের অ্যাপ্রুভাল লাগবে নাম্বার 1, আবার সেটাও একটা টার্গেট হওয়ার জন্য ইরান তো অতটুকু ইন্টেলিজেন্স তাদের আছে। এগুলি একটু জটিল। আমি নিজে এই মানে অন্ততপক্ষে এই একটা বিষয় আমি প্রথমেই বলে নিচ্ছি যে দিস ইজ নট মাই সাবজেক্ট, এটার পলিটিক্যাল সাইডটা বড় সাবজেক্ট। তা আমি এটুকুই মনে করি যে মানে ফিলিস্তিনিরা সাফার করতে করতে, ফিলিস্তিনি বলতে আমি গাজার ফিলিস্তিনিদের কথা বলছি, করতে করতে এমন একটা সিচুয়েশন হয়েছে অ্যাকচুয়ালি ইন এ লঙ্গার টার্ম ইসরায়েলিরা কেবল হারার দিকেই যাচ্ছে। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং। এখন আপনি বলতে পারেন এই হারাটা মেবি আনাদার 50 ইয়ার্স, কিন্তু এটা ডিক্লাইনিং, তাদের ইনফ্লুয়েন্স, মিলিটারি মাইটের, মিলিটারি কনফিডেন্সের ডিক্লাইন। আপনি যদি ইন্ডিভিজুয়াল জুইশ কমিউনিটির সাপোর্ট, ইট ইজ ডিক্লাইনিং উইদিন ইসরায়েল, ডিক্লাইনিং গ্লোবালি ইসরায়েল। তারা কিন্তু সংখ্যায়ও আবার অনেক বেশি না। তাদের যে বিজনেস, তারা তো মূলত বিজনেসকে ডমিনেট করে। এই বিজনেসের ওদেরও কিন্তু সংখ্যা আছে এই অজনপ্রিয়তার সাথে, তো তাদেরও কিন্তু কন্ট্রিবিউশনের ব্যাপার আছে টুয়ার্ডস দিস ওয়ার, ইসরায়েলিদেরকে সাপোর্ট করা। সো এই যে আর্থরাজনৈতিক যে বিষয়গুলি, সেই বিষয়গুলি ইসরায়েলিদেরকে ফ্রাস্ট্রেট করতেছে।
ফার্স্ট্রেট করতেছে নানানভাবে। মনে করেন যে জাহিদ ভাই যে হিসাবটা দিল যে এই আয়রন ডোম, এই এত কিছু, এটার ম্যাসিভনেসের কাছে মনে করেন এটা প্রায় এরকম যে যদি 20 লক্ষ লোক হেঁটে হেঁটে ঢোকে তো ওরা কি করবে তখন? 20 লক্ষ লোককে গুলি করে মেরে ফেলবে। যুদ্ধ কিন্তু মাঝে মাঝে অসহায় হয়ে যায়। আমরা রাজনৈতিক আলোচনার সময় আমি মাঝে মাঝে বলতাম যে মানে বিএনপির আন্দোলন বা ওই সময় বলা হতো না যে পুলিশ বাধা দেয়, তা আমি একটা অঙ্ক দিতাম যে পুলিশ 1000 লোক বাইর হইলে পুলিশ ঠেঙ্গাবে, 2000 লোক বাইর করলে 1000 লোক অ্যারেস্ট করবে, কিন্তু 1 লক্ষ লোক আসলে পুলিশ চুপ করে দাঁড়ায় থাকবে, পুলিশ কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, কোনো অর্ডার দিয়ে কিছু করাতে পারবে না। এবং সারা দেশে যদি লক্ষ লক্ষ লোক রাস্তাঘাট, আমি বলছি ভাই এতই যদি সমর্থন থাকে যার যার এলাকায় রাস্তায় এসে বসে থাকতে বলেন, যাতে বাড়ির থেকে আইনা খানাটা খাইতে পারে, আর সারাদিন রাস্তায় বসে থাকবে, কেউ এই রাস্তা দিয়ে অন্য কোনো কিছু চলাফেরা করবে না। সো এই যে মাইটটা এখন চিন্তার বিষয়। আরেকটা জিনিস হলো ইসরায়েলের জন্য আরেকটা ডিফিকাল্টি তৈরি করতেছে, আমরা কিন্তু আমাদের অলক্ষ্যে দেখতেছি না যে ইসলামিক ওই দুনিয়াটার একটা ট্রান্সফরমেশন হইতেছে। সৌদি আরব আর সৌদি আরব নেই, মানে আজকের থেকে 10 বছর পরে বাংলাদেশের কোনো হুজুর সৌদি আরবের রেফারেন্স দিয়া বাংলাদেশের কোনো সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কাজের রেফারেন্স দিতে পারবে না। ইরান ছাড়া সম্ভবত আর কোনো ইসলামিক রাষ্ট্রই থাকবে না যাকে তারা উদাহরণ হিসেবে দেখাবে। বিপদে পড়ে যাবে। বাংলাদেশ কি হবে? বাংলাদেশে ইরানের রেফারেন্সও দেবে না, কারণ তো শিয়া মডেলের, ওটা তো শিয়া মডেলের কারণে দিবে না, ওটা তো আরেক প্রবলেম। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ওভারঅল আমি যদি দেখি এই যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে, হাজার হাজার মানুষ এই ঘটনাতে, একটা কথা বলি, আমাদের জন্য খুবই দুর্ভাগ্য, কিন্তু আমরা অসহায়ভাবে ওয়েট করতেছি যে সম্ভবত এই প্রসেসের ভিতর দিয়েই একদিন 2 নেশন স্ট্যাবলিশড হবে। কারণ 2 নেশন স্ট্যাবলিশ করে স্টেবল করার জন্য, ভায়াবল করার জন্য অন্য যে কাজ বছরের পর বছর, যুগের পর যুগ এর মধ্যে কাজ হয়েছে, সেই ট্রান্সফরমেশনই কিন্তু সৌদি আরবের হয়েছে। শুধু সৌদি আরব না, আমরা সবাই জানি অ্যাডজেসেন্ট মুসলিম কান্ট্রিগুলি, এটা জর্ডানি বলেন, ইউএই বলেন, সমস্ত। এরপর যে আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আলোচনায় ছিলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আবু রুশদ, আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিনের প্রশ্ন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কতটা সম্ভব, বাস্তবসম্মত এটা গঠন? স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কনসেপ্টটা নিয়ে আরবদের মধ্যে বা মুসলিম বিশ্বের মধ্যেই কিন্তু বিভিন্ন 2 রকমের মত আছে। একমাত্র ইরান বর্তমান প্রেক্ষিতে, মানে বিশ্ব বাস্তবতায়, ইরান চায় ইসরায়েলের পুরো ধ্বংস, মানে তারা আলাদা দ্বিজাতি বা মানে 2টা জাতি বা 2টা রাষ্ট্র চায় না। অন্য আরব রাষ্ট্রগুলো বা অন্যান্য দেশগুলো, পৃথিবীর সব দেশগুলো কিন্তু এই ব্যাপারে একমত যে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র লাগবে। এবং এবার কিন্তু মানে ইউরোপের বেশিরভাগ দেশ তারা ঘোষণাই দিয়েছে যে ইরানের কনসুলেটে হামলা করার আগে তারা ঘোষণাই দিয়েছিল, জার্মানি, ফ্রান্স এবং অন্যরা, যে তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। আমেরিকাও দিবে, আমেরিকাও চায়। আব্রাহাম অ্যাকর্ড যেটা করেছিল মানে আপনার ইউই এবং বাহরাইনের সাথে, এদের সাথে, সেখানেও কিন্তু এটার উদ্দেশ্যটা ছিল স্বাধীন একটা ফিলিস্তিন রাষ্ট্র করা, যে ইসরায়েলও থাকবে, ফিলিস্তিনি রাষ্ট্রটাও থাকবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ইরান কখনোই চায় না যে ইসরায়েলি রাষ্ট্রটা থাকুক। এখানে কিন্তু 2টা ভাগ আছে। তুরস্কও কিন্তু মেনে নেয় যে 2টা স্বাধীন রাষ্ট্র থাকবে। আরেকটা জিনিস আমরা মিস করি, ফিলিস্তিনের ব্যাপারটা কিন্তু ধর্মীয় বিষয় না। ফিলিস্তিনের মধ্যে প্রচুর ফিলিস্তিনিদের মধ্যে খ্রিস্টান আছে, ফিলিস্তিনিদের মধ্যে নাস্তিক আছে, এটা ধর্মীয় বিষয় না। ইসরায়েলের মধ্যে 22 লাখ মুসলমান আছে, সেই কথাগুলো মনে রাখতে হবে। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি একটা জাতির সংগ্রাম, ফিলিস্তিনির যুদ্ধটা হচ্ছে একটা জাতির সংগ্রাম। আর ফিলিস্তিনি ভূখণ্ডটাকে পরাধীনতার শৃঙ্খলে দিয়ে এসেছিল কারা? আরবরাই। এই যে আপনার প্রথম মহাযুদ্ধের সময় ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাথে আপনার কর্নেল টিএস লরেন্সের সাথে মিলে তারা তুর্কি বাহিনীকে পরাজিত করে পুরো ফিলিস্তিন অঞ্চলটা, জেরুজালেমটা তুলে দিয়ে আসছিল ব্রিটিশদের কাছে। সুতরাং আরবদের কিন্তু মুখ দেখানোর কিছু নাই। এখন আরবরা যদি তাদের আরব ভাইদের রাষ্ট্রকে যদি না চায় বা মানে যুদ্ধ করতে না চায়, তাহলে আমি আপনি বাংলাদেশে বলে চিল্লিয়ে কোনো লাভ হবে না, বা আবেগ দেখিয়ে কোনো লাভ হবে না। আর বাস্তবতা বলে একটা বড় কথা আছে।
পৃথিবীতে এবার কিন্তু একটা বড় পরিবর্তন আসছে এই গাজা যুদ্ধের পরে। মানুষ এই সমস্ত মানবতা বিরোধী তৎপরতা দেখে ইসরায়েলি বাহিনীর, হ্যাঁ 7 অক্টোবরে যে হামলা হয়েছে সেটাকে মানে সমর্থন করা যায় না, কিন্তু ইসরায়েল যে রিয়াকশন করেছে সাধারণ মানুষদের উপরে সেটা অবর্ণনীয়। আমেরিকা, ব্রিটেন, প্রত্যেকটা জায়গায় ইহুদিরা পর্যন্ত জায়নিজমের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, ইহুদি রাব্বাইরা নেমেছে। আমি নিজে, আপনি লন্ডনে যান, আপনি সেখানে দেখবেন প্রচুর ইহুদিরা মিছিল করছে ফিলিস্তিনের পক্ষে। প্রথম একটা কনসেনসাস তৈরি হচ্ছে। লক্ষ্যটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত মানবতাবাদী লোককে, সমস্ত রাষ্ট্র, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে একটা সৎ পথের দিকে নিয়ে যেতে হবে, যেটা 71 সালে বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছিল, যে পৃথিবীটা বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে স্বীকার করেছিল একটা মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে। আপনি যতক্ষণ পর্যন্ত না নিয়ে এটাকে ধর্মীয় দিকে নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত উদ্দেশ্য সফল হবে না। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, এই যে মানবতার প্রশ্ন আসছে, যে ধর্মের বিষয়গুলো আসছে, বিষয়টি শুধুই কি ধর্মের, নাকি এখানে অর্থনীতি জড়িত আছে, না অন্য কোনো বিষয় আছে? আপনার গাজা স্ট্রিপ খনিজ তেল এবং গ্যাসের উপর ভাসছে, সেই জন্যই হিউম্যান ক্লিনজিং। এবং 2016 সালে আপনার ইসরায়েলের পক্ষ থেকে যে প্রস্তাবটা হাজির করা হচ্ছে ইউরোপে, সেটি হচ্ছে যে গাজার এই যে লোকজন, এরা এখানে থাকলে তো তেল এবং গ্যাস উত্তোলন করা যাবে না, তো এদেরকে প্রয়োজনে একটা কৃত্রিম দ্বীপ আমরা তৈরি করে দেব সংলগ্ন ভূমধ্যসাগরে, এবং সেখানে প্রয়োজনে এদের স্থানান্তর করা যেতে পারে যারা অবশিষ্ট থাকবে। আর একটা সংযোগ সেতু আমরা তৈরি করে দেবো, ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট এখানে আমরা ত্রাণ তৎপরতা এবং এদের বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা করব। নিয়ন্ত্রণ অবশ্যই, কন্ট্রোলটা ইসরায়েলের উপর থাকবে। ইউরোপীয়রা অবশ্যই এটা বাই করেনি, কিন্তু ওই কনসেপ্টটা ওদের মাথায় আছে। আর আপনার ইসরায়েলের যে বিষয়টা, সেটা হলো এটা একটা মাল্টি এথনিক নেশন। আশকানাজে, শিফার্ডিম, ব্রড দুইটা ভাগ, তার মধ্যে অসংখ্য কাবালিস্ট থেকে শুরু করে হাসিডিক পর্যন্ত, জায়নিস্ট, যত রকমের হতে পারে। আবার কিছু লোক আছে এরা কিন্তু ড্রুজ, নাইদার মুসলিম নর জু অর খ্রিস্টান, তাদের কিন্তু বড় একটা স্টেক আছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সে এই ধরনের প্রচুর এলিমেন্ট আছে। আমাদের এই পাশের প্রতিবেশী মিজো এবং আপনার এই মণিপুর থেকে যাওয়া আপনার বনি মানেসা, তারা এই সর্বশেষ যে গাজা এবং হিজবুল্লাহর সেই যুদ্ধ, সেখানে হাজারখানেক আপনার ভলেন্টিয়ার তারা কিন্তু যুদ্ধ করতে গেছে ভারত থেকে। এবং এই পারমিট নিয়ে আপনার গাজা স্ট্রিপ থেকে বা ওয়েস্ট ব্যাংক থেকে যেই প্যালেস্টাইনিয়ানরা কাজ করতে আসতো ফর ডে ইসরায়েলে, প্রায় লাখ তিনেক লোক, ওদের রিপ্লেসমেন্ট হয়েছে কিন্তু ভারতীয়দের দ্বারা। এই যে শূন্যতাটা, সেটা কিন্তু ভারত এই দে টুক দ্য অপরচুনিটি, একেবারে হ্যাভেন স্যালোর মতো তাদের কাছে এসছে। এবং এই মিজো এথনিক ব্যাকগ্রাউন্ডের এই যে বনি মানেসা দলে দলে ওখানে চলে গেছে। অলরেডি তো 1012 আপনার ইমিগ্রেন্ট হয়ে গেছে ইন্ডিয়া থেকে, আপনার এই যে বনি মানেসা জু যারা, এবং এদের চেহারা কিন্তু মঙ্গলয়েড ফিচারের। আপনি চিন্তা করে দেখেন, মানে আপনি জাস্টিফাই করতে পারবেন না। এ ধরনের প্রচুর চমকপ্রদ সব বিষয় আছে। এবং এই ইরানের হামলার পরে আপনার গ্যালিলি অঞ্চলে, নর্দার্ন আপনার ইসরায়েলে হিজবুল্লাহ অ্যাটাক করেছে এবং বেশ কয়েকজন আইডিএফ সোলজার কিন্তু হতাহত হয়েছে। তার মধ্যে প্রক্সি কিন্তু শুরু হয়ে গেছে, চলছে, মানে এটা আনএন্ডিং। যেহেতু পাসওভার চলছে, সেই কারণে ইসরায়েল ঘোষণা দিয়েছে এই রেস্ট অফ দ্য মান্থ, অর্থাৎ এপ্রিলে তারা রিটালিয়েট করবে না, এমনকি প্রক্সিদেরও অ্যাক্টিভেট করবে না, কিন্তু পরে পাসওভারের পরে কিন্তু দে উইল গো ফর দ্যাট। এবং আপনাকে বুঝতে হবে এখানে পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে, আপনার ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে। 10 বছর ধরে যে সাদ্দামের সঙ্গে যুদ্ধটা করলেন আয়াতুল্লাহরা, এই সমস্ত অ্যামুনেশন, তারপরে আপনার স্পেয়ার পার্টস কিন্তু ইসরায়েল থেকে আনা। আমি ইসরায়েল ট্র্যাক টু এখন মেনটেন করে চলছি ইরানের সঙ্গে। আপনার ইসরায়েলের বাজার সুকগুলো সয়লাভ হয়ে গেছিল ইরানিয়ান আপনার এই বাটারের মাধ্যমে পাওয়া পেস্তা বাদামে। এই ফ্যান্টমগুলো যে উড়লো এই আমেরিকান অসহযোগিতা সত্ত্বেও, সব ইসরায়েল প্রোভাইড করেছে ইরানকে। তো সুতরাং এটা স্ট্রেট জ্যাকেট জিনিস না। কিন্তু আমার স্যার বললেন যে ইসরায়েলের ধ্বংস চায় ইরান অফিসিয়ালি, বাট ট্র্যাক টু এখন মেনটেন করে চলেছে। কিন্তু মাঝখান থেকে সবাই একটা অন্য ধারণা পাচ্ছে
এবং মারা যাচ্ছে নিরীহ মানুষ, এদেরকে ব্যবহার করছে, এদের রক্তের উপর দিয়া তাদের প্রক্সিগুলোকে ব্যবহার। এবং আপনার যে দুটো থিওক্রেটিক স্টেট, এটা কিন্তু আমরাও সরাসরি যুক্ত এই প্রক্রিয়ার সঙ্গে। আপনার প্রায় 8-9 মাসের ব্যবধানে দুটো থিওক্রেটিক স্টেট ইমার্জ করলো ইন 47-48, একটা জুইশ থিওক্রেটিক স্টেট আর একটা মুসলিম থিওক্রেটিক স্টেট, পাকিস্তান অ্যান্ড ইসরায়েল। পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হতো না, বিষয়গুলো কিন্তু এরকম। এবং উই আর ভেরি মাচ পার্ট অফ দ্যাট ইস্টার্ন উইং অফ দি দেন পাকিস্তান। এবং সবচেয়ে বেশি লাফালাফি কিন্তু বাঙালি মুসলমানরা করেছে পাকিস্তান বানানোর জন্য, পাঞ্জাবিরা অত আগ্রহী ছিল না। এবং এই ইতিহাসগুলো তো আমরা ভুলে যাই, কখনই রিলেট করবার চেষ্টা করি না। সেই জন্য রিথিঙ্ক করা, রিরাইট করা এবং ন্যারেশনগুলো আবার নতুন করে আসলে অনুভব করার দরকার আছে। জি, ডক্টর জাহিদুর রহমান, এর আগের আলোচনা অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব নিয়ে আপনি কথা বলতে চেয়েছিলেন। ধন্যবাদ। আসছি আমি দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি। ডক্টর কলিমুল্লাহ যেটা বলেছেন আমি ধারণা করি সব দর্শক খুব স্পষ্টভাবে বুঝবেন না হয়তো। মানে ডক্টর কলিমুল্লাহ যেটা বলেছেন এটার জন্য একটু বেসিক একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি। উনি নিশ্চয়ই জানেন কিন্তু উনি ধরে নিয়েছেন হয়তো জানবেন, আমি একটু ক্লিয়ার করি। এই যে লস্ট ট্রাইব আছে, জিউদের 10টা ট্রাইব হারিয়ে গেছে, 12টার মধ্যে 10টা হারিয়ে গেছে, ওটাকে ট্রেস তারা করতে পারে না। আমাদের অনেকের অবাক লাগবে, আমরা একটু পরে কুকি চিন নিয়ে আলোচনা করব। ভারতের যে কুকি পিপল, তার মধ্যে 50টা জাতির মধ্যে কয়েকটা জাতি দেখা গেছে তারা একটা ডিফারেন্ট স্টোরি বলে। ওরা ওদের পূর্বপুরুষরা জাহাজে করে চলে এসছে এরকম, পরে খুঁজতে খুঁজতে এদেরকে জিউ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রচুর ওই ট্রাইবের লোক কিন্তু ইসরায়েলে চলে গেছে। ইথিওপিয়াতে একটা ট্রাইব খুঁজে পাওয়া গেছে এবং ইসরায়েল কিন্তু এখনো বাকি সবগুলো ট্রাইব খুঁজছে। ওদের আমাদের এলাকায় ওরা 2700 বছর আগে এসেছে, আসিরিয়ান পারসিকিউশন। এক্স্যাক্টলি। সো ওরা সারা পৃথিবীতে এখনো খুঁজে বেড়ায় যে তাদের ওই 10 লস্ট ট্রাইব মেলাতে হবে, মেলাতে পারলে তারা তাদেরকে নাগরিকত্ব দিয়ে নিয়ে যাবে। যাই হোক, ইকোনমিক কথাটা বলছি এবং ডক্টর নাইমুল ইসলাম খান যেটা বলছেন ভাইয়া, এটা খুবই ট্রু যে বাইডেন এই যুদ্ধে বা এই পরিস্থিতির সবচেয়ে বড় বেকায়দায় আছে আমি মনে করি বাইডেন। মানে একটা ফুল ব্লোন যুদ্ধ যদি লেগে যায় নির্বাচনের আগে কি হচ্ছে, ওই যে ইকোনমিক প্রভাবের কথা যদি বলি, একটু আগেই বলেছিলাম হুথিরা যখন বাব আল মানদেব স্ট্রেটে অ্যাটাক করতে শুরু করলো, জাহাজগুলো আর সুয়েজ ক্যানেল ইউজ করতে পারছে না, তারা আফ্রিকা পুরোটা ঘুরে কেপ অফ গুড হোপ টপ দিয়ে দেখা গেছে তাতে ওই দিক থেকে 11 দিন বেশি সময় লাগে, দ্বিগুণের বেশি জাহাজ ভাড়া, 3 গুণ ইন্স্যুরেন্স খরচ হয়। এখানে আরো ভয়ঙ্কর, পৃথিবীর সম্ভবত সবচেয়ে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। ইরান, যদি এই স্ট্রেট অফ হরমুজের একটু বেসিকটা বলি, সেটা হচ্ছে এখানে পৃথিবীতে যত ফসিল ফুয়েল আছে তেল, 40% তেল এখান দিয়ে প্রবাহিত হয়। আর এলএনজি, কাতারের এলএনজি ম্যাপ যদি দেখেন দেখবেন কাতারের বের হওয়ার আর কোনো পথ নাই। সো কাতারের এলএনজি পুরোটা এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ কিন্তু এখন রাশিয়ার গ্যাস কেনা কমিয়ে, তার ডিপেন্ডেন্স কমিয়ে তারা কাতারের এলএনজি কিনছে। ওমান কিছু এলএনজি এক্সপোর্ট করে কিন্তু খুবই নেগলিজেবল। সো এই রকম 40% তেলের ট্রান্সপোর্ট সাথে কাতারের পুরো এলএনজি যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর ইকোনমি পুরো কলাপস করে যাবে, সোজা সাপটা কথা। এবং নির্বাচনের আগে যদি এমন একটা কিছু ঘটে যায়, বাইডেনের নির্বাচনের তার অবস্থায় থাকা উইল বি রিয়েলি ভেরি টাফ। আরেকটা ঝুঁকি আছে তার, যুদ্ধ যদি অল আউট লেগে যায়, আসলে আমেরিকার তাদের যে মানে জিউস কমিউনিটি আছে, পাওয়ারফুল লোকজন আছে, আমেরিকাকে আসলে ইসরায়েলের সাথে অ্যালাইন্ড হইতে হবে এবং এটা আবার বাইডেনকে ভীষণ অজনপ্রিয় করে দেবে। তার যে ভোটার, ডেমোক্রেটদেরকে যারা ভোটার দেয়, অলরেডি আমরা দেখেছি হয়তো যে বাইডেনের ইফতার পার্টিতে অনেক মুসলিম কেউ যায়নি, পরে এটা বাতিল করে দিতে হয়েছে। সো এইরকম ঝুঁকির মধ্যে আছে, সে চেষ্টা করবে। কিন্তু যদি যুদ্ধ লেগে যায় আমরা মারাত্মক একটা ক্যাটাস্ট্রফিতে পড়বো। তবে আমি এখানে একটু হালকা ঢঙেই বলে রাখি, যুদ্ধ লাগুক না লাগুক, এই অ্যাটাকের জন্য দেখবেন বাংলাদেশের সরকার এটাকে বাহানা হিসেবে ব্যবহার করা শুরু করে দেবে এবং আমরা অনেকে ফান করতে দেখছি 10 টাকা সয়াবিন তেলের দাম বেড়েছে, কারণ মধ্যপ্রাচ্যে যেহেতু তেল উৎপন্ন হয় সুতরাং এই সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। আমাদের সরকার এগুলো ব্যবহার করবে বলে আমি ধারণা করি। জি, এই শেষ যে কথাটা, এই বিষয়ে নাইমুল ইসলাম খান কোনো বলতে চান কিনা আমাদের দেশের প্রভাব? এর আগে আপনার কাছে এটার প্রশ্ন ছিল আমার। না, প্রকৃত প্রভাবের কথা তো ডক্টর জাহিদ বলেছে। সেই প্রকৃত প্রভাব নিয়ে কারোর কোনো সন্দেহ নাই, কারণ যদি সত্যি সত্যি একটা অল আউট কিছু হয় তখন এটা তো কোনো মানে সুযোগ না। আসলে এটা কিন্তু সত্য, আমাদের নেতৃস্থানীয় সরকারের লোকজন কিন্তু এটা বলতে শুরু করেছে। ছোট্ট মিডল ইস্টে আমেরিকার অনেকগুলো বেজ আছে, 40,000 সৈন্য আছে।
40,000 আমেরিকান সোলজার আছে। এখন যদি একটা ফুল ব্লোন কিছু লেগে যায়, আমেরিকা যদি ইসরায়েলের সাপোর্ট ডিফেন্সিভ ওয়েতেও দেয়, আপনি যদি ইরান হন, আপনি আমেরিকান কিছু বেজে অ্যাটাক করবেন, আপনি চাইবেন যুদ্ধটা ছড়িয়ে দিতে, সো দ্যাট বড় স্কেলে যদি যুদ্ধ হয় সেটা থামানোর জন্য আপনি অনেক বেশি মনোযোগী হবেন। হ্যাঁ, এটা এনাফ বড় না করলে, ইম্প্যাক্টফুল না করলে কেউ থামাইতে আগ্রহী হবে কেন, অন্যরা জড়াবে না তখন। এগুলি কিন্তু জটিল হিসাব নিকাশ। আসলে তো দেখেন, এতক্ষণের আলোচনায় আমাদের কাছে তো এইটুকু স্পষ্ট হলো, কোনো সরল রৈখিকভাবে তো কোনো সিদ্ধান্ত তৈরিও হয় না এবং এটার বাস্তবায়নও হয় না। এখন আমরা কোনো একটা দেশ চাইলেই যে কোনো একটা দেশকে সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের সুবিধায় অ্যাটাক করতে পারে না। আর আমিও বুঝি না যে এটা ড্রোনের অ্যাটাক। হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা ট্রাভেল করে একটা ড্রোন যাবে, এটা ইরান ভেবেছিল যে সবগুলি গিয়া ইফেক্টিভলি মানে পৌঁছাবে। এটা তো ভাবার কোনো কারণ নাই, কারণ দে আর অ্যাওয়্যার যে এটার এগেনস্টে কি কি টেকনোলজি চারিদিকে অ্যাভেলেবল আছে, এবং আমরা আশেপাশের মুসলিম দেশগুলিরও কিন্তু আমরা সমর্থন পাচ্ছি না। কিন্তু এই যে সমর্থন পাচ্ছি না, এটা ইমিডিয়েটলি আমাদের কিন্তু ধরেন আমরা সোশ্যাল মিডিয়াতে ট্রল হয় না, এই ট্রলের মধ্যে যে হ্যাঁ মুসলিম দুনিয়া মুসলমানদের পক্ষে থাকলো না, এরকমভাবে কিন্তু ট্রল হয়। কিন্তু আমি কিন্তু আমার আগের বক্তব্য বলেছি, আমি কিন্তু এটা লঙ্গার টার্মে দেখতেছি যে আমাদের এই মুসলিম দেশগুলি কিছুটা ওই মানে পশ্চিমা সম্পর্কগুলিকে একটু গুরুত্ব দিয়ে তারা অন্যভাবে এটার একটা সমাধান চাচ্ছে, একটু মোর, এটা হয়তো টাইম কনজিউমিং কিন্তু মোর সিভিলাইজড ওয়েতে যুদ্ধ টুদ্ধ যতটুকু সম্ভব অ্যাভয়েড করে কিভাবে একটা 2 নেশন মানে সলিউশনে, যেটা অলরেডি, এবং এটা রুশ তো বলেছেন, অন্যরাও সম্ভবত বলেছেন যে এটার ব্যাপারে একটা মানে ওয়েস্টার্ন ইয়েও সাপোর্ট কিন্তু বেশ স্পষ্ট রূপ নিচ্ছে। স্পষ্ট বলতে আমি ডাইরেক্ট স্পষ্টতার কথা বলছি, এর আগেও যে তারা প্যালেস্টাইনিদের অধিকার নিয়ে কথা বলতো না তা না। সুতরাং এটা, আর বাংলাদেশের অর্থনীতির দেখেন, বাংলাদেশের অর্থনীতি রিকভারির মানে প্রসেসে ঢুকেছে, এটা এত সহজ হবে না, নতুন কোনো ধাক্কা আসলে এটাও সামলাবে। আমরা উই মে নট বি হ্যাপি, কিন্তু এক ধরনের উদ্যোগ আছে। আপনি যদি দেখেন, প্রথমত আমি স্বস্তিতে থাকি যে আমি নতুন করে আরেকটা মানে কেউ ব্যাংক ঋণ নিচ্ছে কিনা সন্দেহজনক, এটা আমার কাছে একটা প্রথম স্টেপ, যে না এখনো নেয়নি, সরকার গঠন করার পর এতদিন হইলো, এটা নতুন করে একটা ব্যাংক ঋণ নিয়েছে এরকম কোনো খবর নাই, খবর কিন্তু আমরা পাই। দ্বিতীয়ত দেখলাম বাংলাদেশ ব্যাংক একটা রোডম্যাপ কিন্তু ঘোষণা করলো, সেই অনুযায়ী কিন্তু কিছু কাজও শুরু হয়েছে, এবং অলরেডি 5 দুগুণে 10টা ব্যাংকের মার্জার, এর বাইরে লিজিং কোম্পানিও 2-1টা, মানে যেমন এক্সিম ব্যাংকের সাথে একটা ক্যাপিটাল ইউনিয়নের একটা মার্জারের কথা অনুমোদন হয়েছে অলরেডি। সো কিছু একটা প্রচেষ্টা আছে যে এটা রিপেয়ার ম্যানেজমেন্ট কিভাবে শুরু করা যায়। সো আমি এইগুলিতে ইতিবাচকভাবে, যে গভর্নমেন্ট এক ধরনের সাশ্রয়ের কথা বলতেছে, যে যেন মানে সাশ্রয় কোথায় কোথায় করা যায় একটু খেয়াল করা। গভর্নমেন্ট রোজার মাসটা যদি আমরা একটা পরীক্ষা হিসেবে দেখি, এই পরীক্ষায় গভর্নমেন্ট ফেল করেছে বলা যাবেই না, কারণ আপনি শেষ পর্যন্ত আমরা আমি কিন্তু বলতেছি পত্রিকাতে যা রিফ্লেকশন, সেই অনুযায়ী হাহাকার ওই লেভেলে আমরা দেখি নাই। তো আমার মনে হয় যে আমরা আরেকটু হয়তো গভর্নমেন্টকে সময় দিতে হবে, তারা পজিটিভভাবে আর কি কি স্টেপ নেয়। গতকাল যে সিপিডির একটা অনুষ্ঠান হলো, তারা যে একটা পাবলিকেশন করলো, ওইখানেও কিন্তু আপনি বক্তব্যগুলো যদি দেখেন, সর্বশেষ ভেরি পজিটিভ মানে একটা কমেন্ট আছে রহমান সুবহান সাহেবের, উনি পটেনশিয়ালের কথা বলেছেন, কিন্তু অন্যরা যারা সমালোচনাগুলিও বলেছেন এগুলি কিন্তু সঠিক সমালোচনা, এবং এইগুলি এই সময়ে বলাটাকে আমি ওয়েলকাম করি, যাতে আমাদের যারা পলিসি মেকার এবং যারা দেশ গভর্ন করেন তারা এইগুলির থেকে তাদের মেসেজেস নিতে পারেন। কখনো কখনো, আমি আবারও বলি, কখনো কখনো কিন্তু তারা রাজনৈতিকভাবে এই ধরনের বক্তব্যের খুব পাল্টা কথা বলে, কিন্তু আপনি কখন আবার পাশাপাশি দেখবেন তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তারা আবার অ্যাক্টও করে, পাল্টা বক্তব্য দিচ্ছে একদিকে, আরেকদিকে এটাকে মাথায় রেখে কোনো না কোনো একটা অ্যাক্ট করে।
এগুলি কিন্তু আমরা দেখি। আমরা অনেক সময় মনে করেন যে আগে বলা হয়তো, অনেক দিন যাবত বলা হয় যে প্রথম আলোতে যদি কোনো একটা দুর্নীতির খবর প্রকাশ হয় তাহলে ধরে নিতে হবে সরকার এটার ব্যাপারে অ্যাকশন নিবে না, কারণ প্রথম আলোকে সরকার পছন্দ করে না। কিন্তু এটা কিন্তু সঠিক না। কোনো একটা অনিয়ম যদি জেনুইনভাবে আসে তারা কোনো না কোনোভাবে রেসপন্ড করে। কি রেসপন্ড করে এটা নিয়ে আলোচনা হইতে পারে। আমি যেহেতু একটু ব্যক্তিগত উৎসাহে খোঁজ খবর রাখি, আমি দেখতে পারি। আমি কিন্তু সবগুলির ক্ষেত্রে বলছি না, অনেকগুলির ক্ষেত্রে হয়। সো আমাদের অর্থনীতির ক্ষেত্রে নানান কিছুর প্রভাব আসতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের উৎপাদনের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সরকারের একটা পদক্ষেপ আছে যে আমরা কি কি জিনিস মানে উৎপাদন বাড়াবো যাতে আমদানি নির্ভরতা কম হয়। আপনি যদি দেখেন কয়েকদিন আগে আমাদের বর্তমান বাণিজ্য মন্ত্রী প্রতিমন্ত্রী যেভাবেই বলেন, ওনাকে আমার একটু পছন্দ, একটু লেখাপড়া করা মানুষের মতো কথা বলে। উনি কয়েকদিন আগে কিন্তু একটা প্রসঙ্গে বলছিলেন আমরা কিন্তু বাজারের দ্রব্য মূল্যটার নিয়ন্ত্রণ সরাসরি করতে পারবো না, আমরা স্ট্র্যাটেজি করছি, আমরা সাপ্লাই দিয়ে এটার ম্যানেজমেন্ট করব, সাপ্লাই সুনিশ্চিত করব। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং চিন্তা। আমি বলছি যে এটা ভিন্নভাবে দেখার চেষ্টা আছে। আসলেই বাজার, আমি এইটুকু বলতে পারি, বাংলাদেশের যে বাজার নিয়ন্ত্রণ করবেন, বাংলাদেশের বাজার কি একটা, বাংলাদেশ কি কারণ বাজার দিয়ে হয়? বাংলাদেশের লক্ষ লক্ষ বাজার, আপনি কোথায় কিভাবে জিনিসপত্রের দামের নিয়ন্ত্রণ করবেন? এটা সম্ভব না। জি আবরুশ, আমরা বান্দরবান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। আপাত দৃষ্টিতে শান্ত মনে হচ্ছে পরিস্থিতি, পর্যটন স্পট যেগুলো খুলে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি কুকিচিনকে সমূলে নির্মূল করা গেছে? পার্বত্য চট্টগ্রামের আপনি আপাত বলতে পারেন, এটা আপাত থাকবে কিনা আমার সন্দেহ আছে। তার কারণ গত বছরও এরকম ফ্লেয়ার আপ করেছিল, আমাদের বেশ কিছু সেনাবাহিনী সদস্যরা আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, এবং তারপরে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আবার হয়েছিল। তারপরে আবার কুকিরা আবার কিছুটা পিছু হটেছিল, তারা কিছু চুপচাপ ছিল। এখন আসলে আমার কাছে জিনিসটা হচ্ছে একটা আর্থসামাজিক এবং রাজনৈতিক সমস্যা। এই সমস্যাটা আপনি সামরিক মানে দৃষ্টিকোণ থেকে পুরোপুরি পলিসি থেকে পুরোপুরি সমাধান করতে পারবেন, বা পুলিশ দিয়ে সমাধান করতে পারবেন না, বিজিবি দিয়ে সমাধান করতে পারবেন না, র্যাব দিয়ে সমাধান করতে পারবেন না। আপনি হয়তো কিছু সন্ত্রাসী ধরতে পারবেন, কিছু অপরাধী ধরতে পারবেন, কিন্তু কুকি সম্প্রদায়টা একটা ছোট সম্প্রদায় হলেও এরা তো একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তো ক্ষুদ্র জাতিগোষ্ঠী সবসময় থাকে কি একটা নিজেদের আত্মপরিচয়ের একটা ভয়ের মধ্যে থাকে যে আমরা হারিয়ে যাই কিনা। আমরা বাঙালিরা ধরেন 30 কোটি পৃথিবীতে, আমাদের আত্মপরিচয়ের সংকট নাই, কিন্তু তারা হলো মানে 20-22 হাজার। আপনি দেখেন তারা আপনার 2008 সালে কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা তৈরি করে একটা সামাজিক সংগঠন হিসেবে। সেখানে কিন্তু আপনারা এর মধ্যে হয়তো ইন্টারনেটে ছবিগুলো দেখেছেন, আমার এখানেও আছে, আমি দেখাতে চাই না। আমাদের সে সময়কার যে চিটাগাংয়ের যে যিনি জিওসি ছিলেন মেজর জেনারেল সাব্বির, উনি তো সেই কেএনডিওর অফিস উদ্বোধন করতে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। এরপরে 2013-12 সালের দিকে হয়তো উনি কিন্তু গিয়েছিলেন, এবং তখন কিন্তু সেনাবাহিনীর সাথে বা সরকারের সাথে কুকিদের কোনো সম্পর্ক খারাপ ছিল না। কিন্তু তারা তাহলে খেপলো কেন? এটা তো একটা কোনো একটা রাজনৈতিক বা সামাজিক একটা বা কারণ আছে, কিছু একটা আছে। তারপরে তারা আপনার 2016 সালে গিয়ে কুকিচিন ন্যাশনাল ভলান্টিয়ার্স নামে একটা সশস্ত্র সংগঠন করে ফেললো। তো সশস্ত্র সংগঠন কেন করলো সামাজিক সংগঠন থেকে? এরপরে এটাকে আবার মানে নামটা এখন আসলো কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। কুকিদের মধ্যে জাতি আছে কয়টা? তাদের মধ্যে আবার ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, দেখেন, বম, পাংখোয়া, লুসাই, খুমি, ম্রো, কিয়াং, 6টা। এত ছোট ছোট সম্প্রদায়। এখন আপনি বলবেন এতে তাদের কি যায় আসে? এদের আবার বেশিরভাগ হচ্ছে খ্রিস্টান। এরা বান্দরবানের বেশিরভাগ এলাকায় বাগাইছড়ি, রোয়াংছড়ি, বিলাইছড়ি, বরকল, থানচি, রুমা, আলীকদম এইসব এলাকা তারা থাকে, এবং এই এলাকাগুলো নিয়ে মজার ব্যাপার হচ্ছে তারা একটা আলাদা স্বতন্ত্র আবাসভূমি এখন দাবি করছে। আপনাদের যদি খেয়াল থাকে 1972-71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 সালের 16ই মে সম্ভবত, ইফ আই এম নট রং, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তৈরি করেন মানবেন্দ্র লারমা। তখন কেবল বাংলাদেশটা স্বাধীন হয়েছে, তখন সেই দাবি করে জনসংহতি সমিতি তৈরি করে কি দাবি করলেন? প্রথম দাবিটা হচ্ছে আলাদা সংবিধান এবং স্বায়ত্তশাসন চাই, বাংলাদেশের মধ্যে আলাদা সংবিধান এবং স্বায়ত্তশাসন চাই। তারপরে দেখেন এটা আওয়ামী লীগ আমল গেছে, তারপরে জেনারেল জিয়া আসছে, এরশাদ গেছে, খালেদা জিয়া আসছে, আবার শেখ হাসিনা আসছে। 24 বছর আমাদের সেনাবাহিনীকে ওখানে যুদ্ধ করতে হয়েছে।
সুতরাং আপনি যদি কেউ বলে যে এটা সমাধান হয়ে গেছে, ওই একটা ছোট ঘটনার থেকে শান্তি বাহিনী তৈরি হয়েছিল। ওখানে এক্সটার্নাল বিদেশি শক্তিও ঢুকেছে, আমাদের প্রতিবেশীও ঢুকেছে, তারাও এখানে সক্রিয় ছিল, আমাদের আর্মিকে যুদ্ধ করতেছে, প্রচুর আমাদের সেনা সদস্য মারা গেছে, অন্যরা শান্তি বাহিনীর সদস্যরাও মারা গেছে, অনেক অমানবিক ঘটনা ঘটেছে, লোগাং হত্যাকাণ্ড ঘটেছে, লংগুদে হত্যাকাণ্ড ঘটেছে। আমি নিজে লংগুদে হত্যাকাণ্ড রিপোর্ট করেছিলাম একটা দৈনিকে থাকার সময়, আমি গিয়েছিলাম সেখানে অনেক কষ্ট করে। তো এখন এই অবস্থায় যদি কেউ এর মধ্যে কি বিদেশি সংস্রব অবশ্যই থাকতে পারে, তার কারণ বাংলাদেশের পাশে মায়ানমারে যে ঘটনাগুলো ঘটছে আপনি তো জানেন যে আমাদের সীমান্তের ওইদিকে ওই যে নাইক্ষ্যংছড়ি, তারপরে ওই যে মংডুর এই পাশে যে বাংলাদেশের সীমানা টেকনাফের এদিকে প্রায় প্রতিদিনই এসে গোলাবারুদ পড়ছে, মায়ানমারের বিজিবিরা পালিয়ে আসছে, আর্মি পালিয়ে আসছে। এখন হচ্ছে কি বাংলাদেশের এই বঙ্গোপসাগর এলাকাটা বা এই পুরো এলাকাটা হচ্ছে চোকিং পয়েন্ট, স্ট্র্যাটেজিক একটা চোকিং পয়েন্ট। এই পুরো এলাকাটায় 4টা বড় শক্তি প্রক্সি ওয়ারে লিপ্ত, আপনারা স্বীকার করেন আর না করেন। একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে চীন, একটা রাশিয়া, আর আঞ্চলিক পরাশক্তি হচ্ছে ভারত। মায়ানমারে চীন, রাশিয়া, ভারত অক্ষ সামরিক জান্তাকে সহায়তা করেছে। আমেরিকা বার্মায়ক দিয়ে সেটাকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি করে, যে আরাকান আর্মি, চীন ন্যাশনাল আর্মি, এদেরকে দাঁড় করে দিয়ে পুরো মিসমার করে দিচ্ছে। মায়ানমারের আপনার গণতন্ত্রকামী জনগণ মানে সংগঠনগুলা আমাদের মুক্তিযুদ্ধের মতো তারা প্রায় 60-70 বার জায়গা দখল করে ফেলছে, আমাদের সীমান্তের উপাশে রাখাইন দখল করে ফেলছে। তা আপনারা কি মনে করেন যে তার প্রভাব কিছু না হলেও বাংলাদেশে পড়বে না? আমরা তো সীমানায়। এবং আরো বড় ব্যাপার হচ্ছে মিজোরাম, ভারতের যে মিজোরাম, বাংলাদেশের বান্দরবানের উপরে যে ত্রিকোণ জায়গাটা মিজোরামের যে জায়গাটায় আছে, সেই জায়গায় মিজোরামেও কুকি চীন অ্যাক্টিভ, তারা ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াই করছে। তো কুকিরা হচ্ছে একটা খ্রিস্টান, এখন এই খ্রিস্টান জাতি ওই মিজোরামে আছে, মণিপুরে আছে, একটা বেল্ট এটা একটা। এখন আপনাদের যদি খেয়াল থাকে যে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর একসময় স্বাধীন হয়েছিল, ওটা একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। ইন্দোনেশিয়ান সেনাবাহিনী অসম্ভব ভালো জাঙ্গাল ওয়ারফেয়ারে, একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। তারা ওইখানে যুদ্ধ করে গিয়ে কিছু করতে পারে নাই কেন? একটু এদিক ওদিক মানবাধিকার লঙ্ঘন করেছে, হাই হ্যান্ডেডনেস কিছু করেছে, আপনার কিন্তু ওয়ার্ল্ড ধরে বসে এমন অবস্থা। অস্ট্রেলিয়ানরা যথেষ্ট অ্যাক্টিভ ছিল, অস্ট্রেলিয়া কেন সবাই। তারপরে ওখানে কি হয়েছে, স্বাধীনতা অর্জন করছে। আমি নিজে দক্ষিণ সুদানে গিয়েছি 2007 সালে। দক্ষিণ সুদানে ওইটাও খ্রিস্টান এলাকা, আপনার সুদানের অন্তর্ভুক্ত ছিল তখন। ওখানে সুদানের আর্মি মানবাধিকার লঙ্ঘন করেছে, আইন শৃঙ্খলা বাহিনী লঙ্ঘন করেছে, দেখেন ওখানে ওইটা আলাদা স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। এখন আমি যেটা বলার উদ্দেশ্য, যে অনেকেই ঢালাওভাবে বলে যে ওইখানে সেনাবাহিনীকে পুরো শক্তি দিয়ে পাঠানো হোক, এটাও যেমন ঠিক না। আবার আরেকটা বলে যে সেনাবাহিনী প্রত্যাহার করা হোক। আমাদের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, এটা পাকিস্তান বা ভারতীয় সেনাবাহিনী না, এটা বাংলাদেশের সেনাবাহিনী। এই সেনাবাহিনীটা কুকিদেরও সেনাবাহিনী, মারমাদেরও সেনাবাহিনী, চাকমাদেরও সেনাবাহিনী, বাঙালিরও সেনাবাহিনী, সবাই সেনাবাহিনী। কিন্তু যেটা করতে হবে যে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা যাতে ওই তিমুর, ইস্ট তিমুর, দক্ষিণ সুদানের ঘটনাগুলো মনে রেখে, বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক পরিস্থিতিগুলো মনে রেখে, এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর উপরে কোনো হাই হ্যান্ডেডনেস কোনো কাজ না করে, হাই হ্যান্ডেড ভাবে যেন ডিল না করে। যেমন আমি ধরেন একটা উদাহরণ দিই, যে র্যাব পাঠিয়ে দিলাম, 5টা ধরলাম, ও বাবা সহ ধরলাম, ছেলে মেয়ে সহ ধরলাম, খুব দমন হয়ে গেছে, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। কিন্তু প্রশাসনের সাথে এখানে রাজনৈতিক ব্যবস্থাটা থাকতে হবে। রাজনীতিবিদকে, সরকারদেরকে ওদের সাথে আলোচনায় বসতে হবে, ওদের সমস্যাগুলো কি শুনতে হবে। আপনি শুধু মিলিটারি বা পুলিশ দিয়ে এটা করা যাবে না। আর বাংলাদেশের আর্মিকে ওইখানে থাকতে হবে ভালোভাবে, আমাদের সার্বভৌমত্বের স্বার্থে, কারণ 4টা দেশের প্রক্সি ওয়ার চলছে। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আলোচনার বিষয়টাই আপনার কাছে একটু জানতে চাই। প্রথমে যেটি আমি বলবো যে আমরা কতটা ইনসেনসিটিভ। নাথান বম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তার স্ত্রী আমাদের সরকারের একটা নিম্ন পর্যায়ের কর্মচারী। তার এই জল থেকে উঠিয়ে আমি তাকে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দিলাম এবং আশা করলাম যে সে যাবে সেখানে যোগ দিতে। মানে এই ধরনের পলিসি যদি আমরা পার্সু করি, তাহলে তো আপনার ওই নাথান বম যে দাবিটা করছে বা তার যে বাহিনী, সেটা কিন্তু জাস্টিফাই করা হয়। জাস্ট একটা উদাহরণ দিলাম। আপনার এই কদিন আগ পর্যন্ত দুর্ঘটনার রেফারেন্সে হয়েছে, ওইটা তো বিবেচনা করা যায়, এটা তো একটা রেগুলার কেস না। কিন্তু সে তো নাথান বমের সহধর্মিনী। তাকে আমি কেন আশা করব যে এইরকম একটা জায়গা, যখন নাথান বম কোন দেশে আছে এটা আমরা জানি না নিশ্চিতভাবে, সেখানে তার সহধর্মিনীকে আমি লালমনিরহাট ট্রান্সফার করে দিলাম।
আর তার ফ্যামিলি তো ডিস্টার্বড, কোনো সন্দেহ নাই। তার ডিপেন্ডেন্ট যারা আছে, আমি যে উপার্জনক্ষম একটা মানুষ তাকে আমি আবার নারী, জাস্ট একটা উদাহরণ দিলাম আমি। এই ধরনের পলিসি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এক, সেন্সিটাইজড থাকতে হবে আমাদের, কিন্তু এমন কোনো পদক্ষেপ আমরা যাতে না নেই যাতে অ্যালিনিয়েশনটা আরও বাড়ে। এক, এই কদিন আগ পর্যন্ত আমরা সবাই জানি যে মণিপুর রাজ্য জুড়ে 55% মেইতিদের সঙ্গে 45% কুকিদের যুদ্ধ চলেছে, এদের কাজিন তো। এবং এখানে আবার দীর্ঘদিন 2700 বছর আগে থেকে এসে থিতু হয়েছে বনি মানেসা। তাদের আলিয়ার মাধ্যমে বা এই হিজরতের মাধ্যমে আপনার ইসরায়েলে গেছে বড়জোর 12,000, বাকি লোকগুলো তো এখানে আছে। এবং এরাই আবার নতুন একটা ধর্ম প্রবর্তন করেছে আমাদের বান্দরবান জেলায় 80-র দশকে, জিয়াউর রহমানের আমলে, ক্রামা ধর্ম। ক্রামা ধর্মের প্রবর্তক মেনলি এসেছিল আইজল থেকে, এসে কম্বিনেশন অফ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড বুদ্ধিজম। সে ধর্ম কিন্তু উবে যায়নি। ম্রো এবং খুমি জাতির লোকজন প্রচুর এই ধর্মে বিশ্বাসী। নতুন মোড়কে জুডাইজম। এবং আপনার যেখানে আমরা খুব আনন্দের সঙ্গে হলিডে করতে যাই, আপনার এই যে এলাকাটায়, যে আপনার খাগড়াছড়ি দিয়ে যেখানে গিয়ে সাজেক ভ্যালি, সেখানেও একটা জুইশ ভিলেজ ছিল। এখন খুঁজে বের করতে হবে। ওরা কিন্তু মানে এলিয়েন সেই লেভেন্টে অনেক দূরে, বিষয়টা তা না। আর আমাদের পুরো ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডারটা, এটা পুরোটাই ইনডাইরেক্টলি ইসরায়েল নিয়ন্ত্রণ করে। এবং এটার সুবিধার্থে তারা $5 মিলিয়ন খরচ করে আরঙ্গজেব রোডে যেই আপনার 3rd লার্জেস্ট আউটপোস্ট তৈরি করেছে, তাদের দূতাবাস, সেখান থেকে 3 দিনের জন্য মেকশিফট আপনার কনসুলেট খুলেছে কলকাতায়, যাতে তারা অ্যাডভাইজারি সার্ভিসটা দিতে পারে বিএসএফকে। এবং এই যে ফেলানি হত্যাকাণ্ডের ঘটনাটা দেখেও যদি আমাদের চোখ না খোলে, হঠাৎ করে বর্ডার কিলিং বেড়ে গেল কেন? বেসিক্যালি অফ দ্য ইসরায়েলি ইনভলভমেন্ট। তাদের সাপ্লাই করা আপনার নাইট ভিশন, গুগল এবং গ্যাজেটের কারণে দিন রাতে কোনো পার্থক্য নেই এখন। আমরা কি বিষয়টা কগনিজেন্সে নিয়েছি? আমাদের ভাবসাব হয়ে গেছে সেই হরিণের মতো, মুখটা লুকিয়ে রেখেছি, গার পুরোটা উদিলা। এটা তো গ্যাজেট, ডিসিশন তো ইন্ডিয়ার। ইসরায়েলের স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে ইন্ডিয়া। এবং এখানেও কিন্তু আমি আবারও বলি, ওই যে আমরা 2 স্টেট সলিউশনের কথা তো আলোচনা করলাম, কিন্তু উল্টোটা হচ্ছে যে গ্র্যান্ড প্ল্যান বা স্কিম, গ্রেট গেম, এই নাইল রিভার, নাইল থেকে শুরু করে আপনার ইউফ্রেটিস পর্যন্ত পুরো এলাকাটা জায়ান্ট ল্যান্ড, লার্জার ইসরায়েল তারা তৈরি করতে যাচ্ছে, প্রমিসড ল্যান্ড। এবং সেকেন্ড ইসরায়েল তৈরি হতে যাচ্ছে আমাদের দোরগোড়ায়। এবং আমাদের হাইয়েস্ট অল্টিটিউড টেরেন বান্দরবান, আবার রাখাইন, চীন, এবং এই আপনার মণিপুরের একটা অংশ, আপনার মিজোরামের একটা অংশ নিয়ে যদি সেকেন্ড ইসরায়েল তৈরি হয় ইন দিস কন্টিনেন্ট, আমি অবাক হব না। এই কথাটাকে আর কোথাও আপনি বলছেন এর আগে? আমি তো নতুন বলছি না, বহুদিন ধরে কথাটা বলছি। জি, ইট ইজ এ পসিবিলিটি। আজকে আমি একটা সেমিনারে ছিলাম, ওখানেও এটা আলোচনা হচ্ছিল। উনি যেটা বললেন যে এই যে জিউস যে বেল্টটা আছে, আমাদের আসলে অনেক সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে আন্তর্জাতিক কোনো জায়গা থেকে আমাদের সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী বা সরকারের উপরে হিউম্যান রাইটস ভায়োলেশনের কোনো তকমা যাতে না আটকাবে। ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল। এমন একটা ঘটনা ঘটানো যাবে না যে ও একটা বাড়িতে অপরাধ করেছে, তার বউকে আমি ধরে নিয়ে গেলাম, বাচ্চাকে ধরে নিয়ে গেলাম। ধরেন এই মুহূর্তে চুপ আছে, 10 দিন পরে যে চুপ থাকবে তা কিন্তু না। এগুলা কিন্তু এমন ভাবে ধরবে, ইস্ট তিমুরে এক্স্যাক্টলি এগুলো ঘটেছে, দক্ষিণ সুদানে ঘটেছে, সিনেমা তৈরি করে ফেলেছে বালিবো 5 অস্ট্রেলিয়ানরা। জি, ডাটা জাহিদুর রহমান। আচ্ছা, আমি এই ব্যাপারে দুই একটা কথা একটু যোগ করি। খুবই ভালো আলোচনা হয়েছে। প্রথম কথাটা হচ্ছে নাথান বম চিফ, এবং উনি বম সম্প্রদায়ের, বাংলাদেশের অনেকগুলো ট্রাইবের মধ্যে বম একটা, এবং টোটাল বম আমি খুঁজতে গিয়ে দেখলাম ভারত, বাংলাদেশ, মিয়ানমার মিলে 25-26 হাজার, বাংলাদেশে 13-14 হাজার। আর আমরা যদি সবাইকে যারা ইনক্লুড করছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা আছে ম্রো, যাদেরকে একসময় আমরা মুরং বলতাম, 70-80 হাজার। আচ্ছা, খেয়াল করি আমরা বমরা প্রথম যে অভিযোগ করছিল সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে মূলত বেনিফিটেড হয়েছে চাকমা এবং মারমারা।
আমি একটু আমার ব্যক্তিগত একটা তথ্য যোগ করি। আমি জন্মেছি বড় হয়েছি কিন্তু রাঙামাটি জেলায়। আমি আমার প্রচুর বিভিন্ন ট্রাইবের বন্ধুদের সাথে বেড়ে উঠেছি। তো এটা ট্রু, চাকমা এবং মারমারা অনেক বেশি বেনিফিটেড হয়েছে এবং সংখ্যায় বেশি, সোশ্যাল বিভিন্ন জায়গায় বেশি, এবং তারা অনেক আগে থেকে পড়াশোনা শুরু করেছে বলে তাদের সোশ্যাল ক্যাপিটালও বেশি। আচ্ছা, এখন বমদের যদি এই অভিযোগ থাকে, কেএনএফএ কিন্তু অন্য থেকে সবাইকে ইনক্লুড করছে, কিন্তু যে কজন আছে মূলত বম সম্প্রদায়েরই মানুষ, তাহলে তো তারা তাদের যে ডেপ্রাইভেশন আছে সেগুলো নিয়ে সংগঠন করবে, সেগুলো নিয়ে কথা বলবে। তারা কেন একেবারে 9টা উপজেলা নিয়ে একটা স্বশাসিত অঞ্চল আছে? তার চাইতে আরো জরুরি প্রশ্ন আমি করতে চাই, কিন্তু সীমান্তবর্তী, এবং ওরা কুকি চীন নামটা রাখছে। আমার কাছে এটার খুব সিরিয়াস সিগনিফিকেন্স আছে বলে মনে হয়। কুকি আর চীন আসলে একই, দুটো কেন বলে একটু বলি। সেটা হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশের বর্ডার অনেক খুব মন দিয়ে খেয়াল করি না, আমরা এইটুকু চোখ বন্ধ করে জানি যে মিয়ানমারের রাখাইন প্রভিন্সের সাথে আমাদের বর্ডার আছে, কিন্তু আমাদের তার চাইতে একটু দীর্ঘ বরং আছে চীন প্রভিন্সের সাথে, এবং এটা হায়ার অল্টিটিউড আছে। কুকি আসলে কোনো স্পেসিফিক জাতিগোষ্ঠী না। কুকি একটা আমব্রেলাটা, যেটা ভারতে থাকা প্রায় 50টা কম বেশি জাতিগোষ্ঠী এটার অংশ। এই কুকিরাই চীন প্রভিন্সে একই রকম মানুষ আছে, ওখানেও 2-1টা বাদ আছে, 2-1টা যোগ আছে, ওখানে এদেরকে চীন বলে। আমরা করলাম কি, বৃহত্তর কুকি চীনের সাথে আমাদের নাম যুক্ত করলাম, মানে যে নাথান বমরা, এবং 3টা জায়গায় মিজোরাম, মণিপুর, আমাদের এখানে এবং চীন প্রভিন্স যদি দেখেন একটা কন্টিনিউয়াস স্ট্রিপ আছে, এবং তারা মঙ্গলয়েড হলেও তারা মানে বেসিকলি খ্রিস্টান, এবং এর মধ্যে জিউজও আছে। এবং আমি একটা জিনিস যোগ করি, সেটা হলো মণিপুরে যখন এই সংঘাত হলো, চীন প্রভিন্সে অ্যাটাকের পর প্রচুর চীন পিপল মিজোরাম এবং মণিপুরে আশ্রয় নিয়েছিল। ওদের সংঘাতের মধ্যে কিন্তু এটা একটা জরুরি কারণ ছিল, এবং ভারত তার রাজনীতির হিসাব নিকাশের কারণে ওদের উপর ক্র্যাকডাউন করতে গেছে। মেইতিরা হিন্দু, এবং ওখানে ওদেরকে আবার শিডিউলড কাস্ট হিসাবে দেওয়া হয়েছিল ইত্যাদিতে, ওদিকে যাচ্ছি না। ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করুন, যখন এদের ইনফিল্ট্রেশন বেড়ে যাচ্ছে তখন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা মণিপুর এবং মিজোরামে কাঁটাতারের বেড়া দেবে মিয়ানমারের সাথে। ওখানকার কুকিরা বলেছে কোনোভাবেই তারা এটা হতে পারে না। তার মানে আপনি খেয়াল করেন, আমি কথাটা বারবার বলার চেষ্টা করি, ভৌগোলিক একটা সীমারেখা টেনে দেওয়া যায়। আপনি পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে টেনে দিয়েছেন, পশতুনরা কি কোনোদিন ওই লাইন স্বীকার করেছে? ডুরান্ড লাইন কোনোদিন স্বীকার করেনি, ডুরান্ড লাইন কোনোদিন স্বীকার করে না। কুর্দিদেরকেও আপনি ভাগ করে 4টা দেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তারা স্বীকার করেছে? সো আমাদের কিন্তু আসলে এই জায়গাটায় এইরকম একটা পরিস্থিতি বিরাজ করে, এবং চীন প্রভিন্সে কিন্তু এখন ওই তাতমাদাও রাখাইনের মতো সিরিয়াসলি চাপে আছে, তারা পিছিয়ে চলে যাচ্ছে। যারা কন্ট্রোলে আছে এরা চায়না পেট্রোনাইজড, ঠিক একদম চীন ন্যাশনাল চাইনিজ পেট্রোনাইজ এনইউজির অংশ। হ্যাঁ, তো এখন আবার আমাদের এখানে রাখাইনের ক্ষেত্রে যেটা আছে, বিশেষ করে আরাকান আর্মি চাইনিজ পেট্রোনাইজ। তো সবকিছু যদি আপনি একত্র করেন, এবং আমি আবারও বলছি, তারা কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বলছে, তারা বৃহত্তর কুকি চীন পিপলের সাথে নিজেদেরকে একত্র করছে। নিশ্চিতভাবে এখানে খুব সিরিয়াস জিরো পলিটিক্যাল খেলা আছে। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কিন্তু আমরা কতটুকু কেয়ারফুল, একটা ছোট উদাহরণ দিয়ে আমার এইটুকু শেষ করি। ওই ঘটনার পর 2টা ঘটনা নিয়ে তো আমরা অনেক কথা বললাম। একটা ডাকাতি হলো, এরপর আপনি বসে আছেন, 16 ঘন্টার পর আবার 2টা ডাকাতি হয় দিনের বেলা, আপনি ডিড নাথিং। তারপর আপনি একজন প্রধান সমন্বয়কারীকে ধরতে গেলেন, এই ঘটনার মধ্যে উনি ওনার বাসায় বসে আছেন, এবং আলমারির মধ্যে র্যাব আসার পরে আলমারিতে গেলেন, উনি 2টা এয়ার গান নিয়ে বসে আছেন। উনি ফেস করবেন নিরাপত্তা বাহিনীকে 2টা এয়ার গান নিয়ে। মানে আপনি যখন এগুলোকে এভাবে ডিল করেন না, তখন আসলে এই প্রশ্নটা আসে, আদৌ আপনি সিরিয়াস কিনা। আচ্ছা, এখানে একটু যোগ করি, আরাকান আর্মি চীন পেট্রোনাইজ ঠিক না। আরাকান আর্মি বার্মা অ্যাক্টের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যে গণতন্ত্রপন্থী শক্তিটাকে জড়ো করেছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, তাদের পেট্রোনাইজ, তাদের বেশিরভাগ সেটা অন্য, সেটা তারা নেগোশিয়েট করছে চীনের ডিপ সি পোর্টটা রক্ষা করার জন্য। চীন এখানে নেগোশিয়েট করছে, বাধ্য হয়ে নেগোশিয়েট করছে এদের সাথে। হ্যাঁ, কি চীন কিন্তু ছিল মেইনলি এই তাতমাদাওয়ের সমর্থক। নাইমুল ইসলাম খান, জিওপলিটিক্যাল খেলার কথা বলছিলেন ডক্টর জাহিদুর রহমান। সো এটা খুব ইন্টারেস্টিং, মানে আমি তো প্রস্তুত ছিলাম না, তাহলে একটু প্রস্তুতি থাকতো। এই ব্যাপারটা মানে ইসরায়েলের একটা উদ্যোগ ছিল কিন্তু বাংলাদেশেও আমাদের সাথে একটা যোগাযোগ প্রতিষ্ঠা করার, এবং আমরা অনেকখানি এই যোগাযোগের মধ্যে ছিলাম। এবং যাদের যাদের মানে ধরেন ইসরায়েলের ব্যাপারে আমার যেমন একটা সিম্প্যাথি ছিল, আমরা মানে 2-1 জন মানে আমেরিকান ইসরায়েলি এরকম দৈনিক আমাদের সময় আমরা লেখা টেখা ছাপতাম। একজন তো পর্যন্ত আমাদের
1/11 সময় বাংলাদেশে এসেছিল, রেজিম চেঞ্জের ক্ষেত্রে তারাই পিভটাল রোল প্লে তারা করেছে, কিন্তু আমার নাহলে কিন্তু অফিসে এখন 1/11 আসছে, রেজিম থাকে। এই আমার অফিসে আসছে, আমরা কারণ আমরা এটাকে অপ্রকাশ্য কিছু মনে করার কোনো কারণ নেই, এটা আমরা আমাদের ছবি টবি সহ নিউজ করছি। এটা নিয়ে আবার আমার দেশ পত্রিকায় আবার আমার ব্যাপারে একটা রিপোর্ট ছাপা হয়েছিল যে আমার যে মোসাদ কানেকশন এসব। তো এখন বাংলাদেশের জন্য আসলে অন্য যে কোনো সমস্যার চাইতে এই জিও পলিটিক্যালি আমরা সঠিকভাবে মানে আমাদের কৌশল এবং আমাদের পদক্ষেপ এবং প্রতিটি জিনিস এখানে যা যা ঘটছে, মানে স্টার্টিং উইথ এই যে আমাদের ইয়েদেরকে রিফিউজি, তাদেরকে তো আমরা রিফিউজি বলি না, কি যেন বলি, ডিসপ্লেসড পিপল যারা মায়ানমার থেকে আসছে, মায়ানমারের এই মানুষগুলির ব্যাপারে আমরা কি করি না করি, এটার সমস্ত কিছুই কিন্তু ওই যে রুশদ ভাই বলছেন আমাদের তো সতর্কতার ব্যাপার। আমরা যেটাই করব এটার মধ্যে একটি অভিযোগ উঠতেই পারবে না, সেটা হলো মানবাধিকার। এটা কিন্তু সত্যি কথা, কারণ দিস ইজ ওয়ান এলিমেন্ট যেটা দিয়ে যে কেউ যে কোনো সময় এখানে হস্তক্ষেপ করার একটা অজুহাত তৈরি করতে পারবে। তো আমাদেরকে এই জায়গাটা, তাহলে এই সচেতনতাটা আমাদেরকে তৈরি করার ব্যাপার। আমার কিন্তু খুব ধারণা হয় না যে আজকে এখানে আমি তো প্রস্তুতি ছিলাম না, এখানে যেটুকু আলোচনা হলো এই ধরনের আলোচনা কি হয়, আমি কিন্তু আলাপ আলোচনা দেখি না, তথ্য নাই অথবা উদ্যোগও নাই। আজকেও উদ্যোগ ছিল না, কিন্তু আলোচনাটা চলে এসেছে। কিন্তু আমি কিন্তু মনে করি যে এই আলাপ আলোচনাটা মানে এই এডুকেশনটা দরকার সচেতনতাটা তৈরি করার জন্য। আমার মনে হয় যে আমাদের সকল মহলের জন্যই এই আলাপ আলোচনাটার মানে প্রসার করা খুব জরুরি। কারণ আমরা যদি এত ছোট ছোট বিষয় হিসেবে দেখি, ডাকাতিকে ডাকাতি হিসেবে দেখি, ওইভাবে সেটাকে মোকাবেলা করতে চাই, আমার কাছে মনে হয় আমরা হঠাৎ করে একদিন আবিষ্কার করব আমরা একটা আন্তর্জাতিক জটিলতার মধ্যে মানে ভালো রকম জড়াই গেছে, যেখান থেকে আর উদ্ধার নেই, হস্তক্ষেপ হয়ে যাবে। সো এই জিনিসটা আবার আরেকটা জিনিস আমার এটার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আমি এখানে শেখ হাসিনার কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী। দেখেন, নির্বাচনের আগে পশ্চিমারা গণতন্ত্র নির্বাচনের ব্যাপারে যত রকম শর্ত কথাবার্তা বলল, উনি কিন্তু এগুলি খুব, ওনার একটা স্ট্র্যাটেজি ছিল সবসময় ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার এগুলি নিয়ে কথা বলতো, ইন অপোজিশন কথা বলতো, কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার হওয়াটার একটা সুবিধা আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের যে কোনো সমস্যার ওটা লাউড অ্যান্ড ক্লিয়ার মানে ডিসকাশন দরকার। আমাদের যে ধরেন আমাদের যারা রাজনীতি করেন, আপনি একটু দেখতে পারেন বাংলাদেশের জাতীয় রাজনীতির মানে নেতৃবৃন্দের কতজনের এই সচেতনতা আছে যে তারা যখন কোনো কিছুর প্রতিবাদ করে বা কোনো কিছুকে সমর্থন করে, কোনো কর্মসূচি নেয়, এগুলি এত মানে এই যে সিম্পল ইয়েগুলি মানে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, রিলেশনশিপের এই সমস্ত কিছু জিওপলিটিক্যাল বিবেচনায় আনে কিনা, আমাদের রাজনীতিতে আদৌ জিওপলিটিক্যাল এই সিরিয়াস ডিসকাশনটা আছে কিনা, এইগুলিরও সূত্রপাত খুব করা দরকার। রাজনীতিবিদ, এটা কিন্তু আমি শুধু সরকারের কথা বলছি না, আমাদের অপোজিশন, যতক্ষণ তারা এই ব্যাপারে সচেতন না হবে, যতক্ষণ তাদেরকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা না হবে, এটা দেশের জন্য অমঙ্গলজনক হবে। আমি আজকের মতো ডিসকাশন একটু ঘন ঘন করা যায় কিনা আমি সেরকম প্রস্তাব রাখি। অসংখ্য ধন্যবাদ নাঈমুল ইসলাম খান। আমরা একেবারেই রাজনীতির কথা আসছে, রাজনীতির বিষয় আসতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বিএনপির, এটি আসলে কতটা সময় উপযোগী? আবু রুশদ। বিএনপি বা আপনি শুধু বিএনপির কথা বলছেন কেন, সব বিরোধী দল যারা বিরোধী মতের যারা আছে, বিরোধী দল বলবো না, আওয়ামী লীগ বিরোধী যারা আছে, তারা তো 60 থেকে 62টা দল, নিবন্ধিত অনিবন্ধিত অনেক, তো এরা তো 7ই জানুয়ারি নির্বাচনেই অংশ নেয়নি, বা 7ই জানুয়ারির নির্বাচনটা আমার মনে হয় যে এটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়নি। এটা যে যাই বলুক, সরকার যেভাবেই বলতে চাক যে এখানে এত % ভোট পড়েছে, আসলে কে ভোট দিতে গিয়েছে সেটা আমার পরিবারের কেউ জানে। আমার স্ত্রী আওয়ামী লীগ পন্থী, সেই ভোট দিতে যায়নি।
আমার স্ত্রীর যারা আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তারাও যায়নি, আমার পরিবারের যারা আমার বোন টোনরা কেউই আমরা ভোট দিতে যাইনি। তো সুতরাং এইরকম একটা পরিস্থিতির মধ্যে বিএনপি যখন যায় নেই, এরকম আবার একটা উপজেলা নির্বাচনের মধ্যে তারা যাবে এটা আশা করা যায় না। এবং তাদের এটা দলীয় সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এরকম মানে আওয়ামী লীগ যখন চাচ্ছে যে তারা একলাই দেশটা চালাবে, একলাই সমস্ত ডিসিশন নিবে, একলাই নিরাপত্তার ডিসিশন নিবে, একলাই খেলাধুলার ডিসিশন নিবে, বাণিজ্যের ডিসিশন নিবে, তাহলে একলাই ওরা সব কিছু করুক আর সবাই ঘুমাইতে থাকুক। যে নাইমুল ভাই যেটা বলতেছিলেন যে কেন এইসব বিষয় নিয়ে আলোচনা হয় না, আলোচনাটা হয় না ওই কারণেই, কোনো কেউ কিছু করতে পারে না। আপনি জনগণকে কোনো কিছুর মধ্যে রিপ্রেজেন্টেশন নাই, সম্পৃক্ত করতে পারছেন না। পার্বত্য চট্টগ্রামের ইস্যুও বলেন, এই যে বলবেন আপনি ভয় পাবো, আমি ভয় পাবো যে এটা নিয়ে আবার কোনো সংস্থা বা কেউ আমাকে রিয়্যাক্ট করে কিনা, সরকার রিয়্যাক্ট করে কিনা। তা এটা কারণ হচ্ছে একদলীয় সবকিছু, চিন্তাটা এক জায়গায় একদিকে সবকিছু। আপনি উপজেলা নির্বাচন ওরা যা চাবে তাই হবে, সংসদ নির্বাচন যা চাবে তাই হবে। এখন এভাবে কতদিন চলবে আল্লাহ জানে। গণতন্ত্র না থাকলে একটা দেশের সামাজিক জুটবদ্ধতা নষ্ট হয়ে যায়। বাঙালিদের বাংলাদেশের মধ্যে 98.7% হচ্ছে বাংলাভাষী, মানে বাঙালি। এত সুন্দর একটা পরিবেশ থাকতে আমরা রেশারেশি তৈরি করতে করতে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, আওয়ামী লীগ বিএনপিকে সহ্য করে না, বিএনপি আওয়ামী লীগকে সহ্য করে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। খালি এখন পর্যন্ত আল্লাহ আল্লাহ করি যে এদের দুজনের মধ্যে ওই রকম পর্যায়ে মারামারিটা লাগে নাই। এখন উপজেলা নির্বাচনে আসলে বিএনপি গিয়ে করবে কি, অন্য দলগুলো গিয়ে করবে কি? জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আসলে কি করবে, কি হবে, কার লাভ কার ক্ষতি, সময় খুবই কম, আপনার কাছে একটু জানতে চাই। দেখুন, বাংলাদেশের অনেক নির্বাচনী আসন আছে একটা উপজেলা নিয়ে, তো ফলে এটা সিগনিফিকেন্স কোনো অর্থে কিন্তু কম না। ওই যে বলে যে পরিবর্তন হয় না গভর্নমেন্টের, কি লাভ? বিষয়টা হচ্ছে যে ওয়াকওভার তো বিএনপি 14 সাল থেকেই শুধু দিয়ে বসেনি, প্রতিরোধ করবার চেষ্টা করেছে, ফেল করেছে। 18-তে শেষ সময়ে ট্রেনে উঠেছে, তারপর দেখে যে কি 6টা-7টা নিয়ে বসে আছে। ফলে ওই অভিমান থেকে এবার তারা বলেছে যে না, আমরা সবগুলো ডিম আমেরিকার বাস্কেটে রাখলাম, মজার ব্যাপার হলো একটাও হ্যাচ করলো না, এখন কার উপর অভিমান করবে, বিষয়টা এরকম। আর আপনি যতই গালাগাল করেন, শেখ হাসিনা আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা, দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আপনার আনঅ্যাপোলজেটিক এবং যেটা বলবার সেটা আউট অ্যান্ড লাউড ক্লিয়ারলি কিন্তু তিনি বলছেন এবং অ্যাকর্ডিংলি কাজ করছেন। খেয়াল করে দেখেন, সর্বশেষ যে নির্দেশনাটা এই উপজেলা নির্বাচনকে ঘিরে, কোনো মন্ত্রী কিংবা এমপির স্বজনেরা যাতে এখানে প্রতিদ্বন্দ্বিতা না করেন, এবং আপনার পার্টি সিম্বল কিন্তু তিনি ব্যবহার করছেন না, উঠিয়ে দিয়েছেন। তার মানে এর আগে 7 জানুয়ারিতে যে কারিশমাটা দেখানো হয়েছে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করবার জন্য, প্রতিদ্বন্দ্বিতা বলে যে এলিমেন্ট বা উপাদানটা আছে, সেখানে 62টা সিটে প্রায় আপনার 1-2 বাদে বাকি সবগুলোতেই তো আওয়ামী লীগের লোকজনই ভিন্ন পরিচয়ে উঠে এসছে। এখন তারা পড়ে গেছে বিপদে, কারণ এক একজন কেউ অফিস বিয়ারার ছিল, এটা ওটা, এখন বসতে চায় ট্রেজারি বেঞ্চে, কিন্তু গ্রামার তো পারমিট করে না, বাধ্য হয়ে এখন অপোজিশন বেঞ্চে গিয়ে তাদের বসতে হচ্ছে। তো ফলে আপনি একটা মিউট অপোজিশন তৈরি করে দিলেন, একদম ভ্যাসেক্টোমাইজড। কিন্তু শর্ত তো পরিপূরণ হলো, আপনার প্রতিদ্বন্দ্বিতা এলিমেন্টটা কিন্তু নিশ্চিত করা গেছে। তো সেই জন্যে আপনি যতই দূরে দূরে থাকবেন ততই নতুন নতুন আপনার উদ্ভাবন নিয়ে জাতির পিতা সুকন্যা হাজির হবেন, এতে কোনো সন্দেহ নেই। ডাক্তার জাহিদুর রহমান, কত দূরে দূরে আপনারা থাকতে চান? আমার প্রশ্ন হচ্ছে মাঠ ছেড়ে দেওয়াটা আসলে কতটা লাভজনক? ডক্টর কলিমুল্লাহ উদ্ভাবনের কথা বললেন, মানে উদ্ভাবন করাই যায়, কিন্তু আপনি উদ্ভাবন এমন একটা কিছু করলেন সেটাকে কেউ প্রশংসা করতে পারেন। ডক্টর কলিমুল্লাহ হয়তো এটাকে প্রশংসা করছেন, পজিটিভলি দেখছেন, আমার হচ্ছে উদ্ভট মনে হচ্ছে। মানে আপনার বিরোধী দল ছাড়া নির্বাচন করবেন, আমি আর ডামি আমরা এভাবে বলি, দিয়ে করবেন, এবং আপনি মনে করলেন আমি প্রতিদ্বন্দ্বিতা এনশিওর করলাম। মানে খেয়াল করুন, বাংলাদেশে আমি গত জাতীয় নির্বাচনে একটু বলে আসি, মানে আপনি খুবই আনন্দ পেতে পারেন, ফাইট হয়েছে, মারামারি হয়েছে, খুনোখুনি হয়েছে, নিজেদের মধ্যে এতই ফিয়ার্স কম্পিটিশন হয়েছে, কিন্তু একটা ন্যাশনাল ইলেকশন মানে প্রতিদ্বন্দ্বিতা না, ইটস আ ম্যাটার অফ পলিসিস। একটা ন্যাশনাল ইলেকশন হচ্ছে আমি এই দল না ওই দলকে নীতিগতভাবে দেব যে আসলে আমার পলিসিটাকে ওন করে না। ধরুন আমার দল খুবই ছোট, কিন্তু আমি বিরোধী দল কেন জানেন? কারণ আমি এই সরকারের যেভাবে দেশ চালাচ্ছে এটাকে এন্ডোর্স করি না।
আমার সক্ষমতা নাই, সক্ষমতা থাকলে আমি অন্যভাবে দেশ চালাতাম, আমি যদি ক্ষমতায় যেতে পারতাম। একটা নির্বাচন হলো যেখানে তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টিকে সিট ছেড়ে দেয়া হয়েছে। পোস্টারে লিখেছেন জাতীয় পার্টির সাধারণ মহাসচিব, উনি আওয়ামী লীগ সমর্থিত, পোস্টার লিখেছেন। অনেক প্রার্থী, নাম বলছি না, তার নেতার ছবির চাইতে প্রধানমন্ত্রীর ছবি 4-5 গুণ বড় করে ছাপিয়েছেন। অ্যান্ড উই কল ইট আ ন্যাশনাল ইলেকশন। আই এম সরি, আমি এই উদ্ভাবনকে ডিনাউন্স করি খুব স্ট্রংলি। উপজেলা নির্বাচন নিয়ে দুটো কথা বলে শেষ করি। নাটোরের সিংড়া উপজেলা একজন প্রতিমন্ত্রী শ্যালককে জেতানোর জন্য আরেকজন ও আওয়ামী লীগ করে ফর গডস সেক পদে আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে হবে, কিন্তু সে তার মনোনয়নপত্র সাবমিট করতে গেল কেন? 4 জনকে সরিয়েছে হুমকি দিয়ে, পুকুর 1 কোটি টাকা দামের পুকুর দিয়েছে নাকি। ও গেল কেন? ওকে তুলে নিয়ে গিয়ে সিসি ক্যামেরায় প্রমাণিত হয়েছে, তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ছেড়ে দিয়েছে। তার মানে আমি যে কথাটা বলছি, আপনি আওয়ামী লীগকে জিততে দিতে চান না, আপনার প্রভাব। আপনি এখন বলছেন হ্যাঁ উনি একজন প্রতিমন্ত্রী শ্যালককে না দিক, ওনার কিন্তু অন্য কোনো প্রার্থী দাঁড়িয়ে যাবে। সো এখানে বিএনপি গেলে যে তার কোনো রকম কোনো সম্ভাবনা ছিল না। মাঝখান থেকে কি হতো? বিএনপি পার্টিসিপেট করেছে। ইলেকশন মে নট বি অ্যাকসেপ্টেবল বাট ইট ওয়াজ পার্টিসিপেটরি, এই একটা ন্যারেটিভ আসলে আনার সুযোগ ছিল। সো আমি মনে করি বিএনপি সহ যত বিরোধী আছে, দে মেড এ রাইট ডিসিশন। জি, নাইমুল ইসলাম খান, ডক্টর জাহিদের শেষ যে বক্তব্য, ওনারা আসলে বৈধতা দিতে চায় না, সেক্ষেত্রে তাদের রাজনীতি সঠিক পথে আছে কিনা, আপনার বিশ্লেষণটা আমি জানতে চাই। না না, মানে শুনেন, কারোর যদি ধৈর্য থাকে, এটা তো একটা স্ট্র্যাটেজি হইতেই পারে যে লাগুক 30 বছর, লাগুক 40 বছর, কিন্তু আমরা একটা আমাদের কন্ডিশন মোতাবেক নির্বাচন আয়োজন করে তারপরে আমরা দেখব ক্ষমতায় আমরা যাইতে পারি কি পারি না। এটা তো একটা কৌশল হইতে পারে, কিন্তু এই কৌশলটার অসুবিধাটা হইল যে ইনক্রিজিংলি, যেটা নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন, যে এটা তো বাস্তবায়ন, মানে আমি তো সরকারকে বাধ্য করতে হবে। এখন আপনি মনে করেন যে আমরা বলি যে নির্বাচনে যারা ভোট দেয় নাই তারা বিরোধী দলের সমর্থক, এটা থিওরিটিক্যালি একভাবে বিশ্লেষণ করা যায়। তো এই সমর্থক যদি এত সংখ্যকই থাকে, তাদেরকে রাস্তায় নামায় আনা যায় নাই কেন? রাস্তায় নামাইতে পারলেই তো আওয়ামী লীগের পতন হয়ে যায়। এখানে তো বক্তব্য আছে, রাস্তায় কিভাবে নামবে তারা, অস্ত্রের সামনে, পুলিশের সামনে। বর্তমানে টেকনোলজি, আপনি 2007 সালে 6 সালে যেভাবে আন্দোলন করা যেত, তখন ইন্টারসেপশন ছিল না, মোবাইল ইন্টারসেপশন, জিপিএস ট্র্যাকিং ছিল না, তখন এত সুন্দর সুন্দর ভালোভাবে ট্র্যাকিং। এই যে আমি এখানে বসে আছি, কেউ যদি চায় আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে, রুশ কোথায় বসে আছে, আমি কি কথা বলছি। তখন রাজনীতিবিদরা আন্দোলন করার জন্য একজন আরেকজনকে ফোন করতে পারতো, যোগাযোগ করতে পারতো, সবকিছু করতে পারতো। এখন সমস্ত কিছু এমন কিছু হয়েছে যে আপনি কে কোথায় করবে। আমরা 28 অক্টোবরে কি হয়েছে, 28 অক্টোবরে জাতিসংঘের রিপোর্ট আছে যে এই ঘটনাগুলো সরকার ঘটিয়েছে, কিন্তু সমস্ত মিডিয়াতে আমরা কি দেখলাম? আমি রুশ ভাইয়ের এই কথাগুলি কিন্তু কন্টেস্ট পারবেন না, কিন্তু আমি বলছি আপনি এতগুলো নিরাপত্তা বাহিনীর সাথে কেন যুদ্ধ করবেন? না, মোটেও নিরাপত্তা বাহিনী এত লোক না। এই যে ধরেন প্রতিবাদের লোক বেশি হয়ে গেলে ওভারওয়েলমিংলি এই পুলিশ, এই মিলিটারি, এই ইন্টারসেপশন কোনো কাজই করতো না। কারণ ইন্টারসেপশনের কোনো ব্যাপার নাই তো, আমি তো আমার বাড়ির দূরেই যাব না, আমার বাড়ির কাছের রাস্তায় বসে থাকবো। এটা তো আমি ঢাকায় বলছি না, এটা একটা জায়গায় না, 1টা 2টা 10টা জায়গায় আপনি ইন্টারসেপ্ট করে নানান রকম ইন্টেলিজেন্স দিয়ে আপনি এটারে মানে ফার্স্ট্রেট করে দেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু যদি মানুষের ওই লেভেলের সমর্থ, আসলে আমি একটা কথা বলি, মানুষ মানে আওয়ামী লীগের অপোজিশনের প্রতি দৃঢ় সমর্থন দেওয়ার মতো কনভিন্সড ছিল না, মানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। কিছু মানুষ তো ছিলই, তারা তো ডাইরেক্ট ওয়ার্কার অথবা ডাইরেক্ট সক্রিয় সমর্থক, এর বাইরে না। আমি শুধু এইটুকুই বলছি, এইটুকু যখন ডেভেলপড হবে, আমি আবারও বলছি, যখন সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আরও একটা কারণে হয় না, বিরোধী দল থেকে অভিযোগগুলি করার সময় মানুষকে যখন আপনি কনসলিডেট করবেন তা আপনাদের পক্ষে, তখন পিওর এবং সঠিক তথ্য দিয়ে করতে হবে। আপনি যদি বলেন বাংলাদেশের মানুষ না খেয়ে থাকে তো আওয়ামী লীগ এটা করতেছে, এটা কাজ হবে না, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকে না। আপনি যদি বলেন যে বাংলাদেশের মানুষের আশ্রয় নাই তো সরকার ওইটা করে, বাংলাদেশের মানুষকে আশ্রয় দেওয়ার জন্য সরকার যে ব্যাপকভাবে চেষ্টা করছে এবং কাজ করছে, এটা অধিকাংশ মানুষ কনভিন্স। সবাইকে পারছে বলছি না, কিন্তু এটা তো একটা প্রক্রিয়া চলছে। সুতরাং আমার যেটা মনে হয় যেটা সঠিক আন্দোলনের কারণ সৃষ্টি করতে পারে নাই, যদিও অনেকগুলি কারণ ছিল, সেই কারণগুলিতে যায়নি।
আপনি দুর্নীতির কথা বলতে পারতেন এবং কেবলই দুর্নীতির কথা বলতে পারতেন। কিন্তু দুর্নীতির সাথে আপনি যদি সব সময় যে আমাদের এই যে মেগা প্রজেক্টের সমালোচনা করেন, যেই মেগা প্রজেক্টটা জাস্ট 3 মাস পরেই লোকে সেলিব্রেট করবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মেগা প্রজেক্টের মানে মেগা প্রজেক্টকে সেলিব্রেশন, পদ্মা ব্রিজের সেলিব্রেশনের এগেইনস্টে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এই বিষয়ে অনেক আলোচনা আয়োজন করেন, হয়তো শেষ হয়েছে, কিন্তু আলোচনা শেষ হয়নি, আলোচনা করতেই হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আবু রুশদ এবং ডক্টর জাহিদুর রহমান, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, BSRM গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।